দেখো এই রিয়ারেন্সটাকে আমরা সলভ করব। প্রশ্নটা আগে পড়ে নেই। দ্য ফলোইং সেন্টেন্সেস আর জাম্বলড। নিচের বাক্যগুলো এলোমেলো ভাবে দেওয়া আছে। রিয়ারেঞ্জ দেম, এদেরকে সাজাও। ইন প্রপার সিকোয়েন্স, সঠিকভাবে, ধারাবাহিকভাবে। এই প্রশ্নটা দিনাজপুর বোর্ড 2019 সালে এসেছিল। তো দেখো এই রিয়ারেন্সটাকে আমরা সলভ করব যে মেথডটাকে ফলো করে। সেই মেথডটার নাম হচ্ছে জিটিএম। জিটিএম মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে একটা অ্যাক্রোনিম। এর ফুল ফর্ম হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। গ্রামার ট্রান্সলেশন মেথড। গ্রামার ট্রান্সলেশন মেথড হচ্ছে ইংরেজি ভাষা শেখার একটা ক্লাসিক্যাল মেথড বা পদ্ধতি। সারা পৃথিবীতে যারা ভাষা বিজ্ঞানী রয়েছেন বা বিভিন্ন পদ্ধতির আবিষ্কারক রয়েছে, তারা এই গ্রামার ট্রান্সলেশন মেথডটাকে 100% ক্লাসিক্যাল একটা মেথড হিসাবে স্বীকৃতি দিয়েছে। আর এই মেথডের প্রথম স্টেজ যেটা, সেটা হলো, ফার্স্ট স্টেজ হলো যে তোমাকে সর্বপ্রথমে ফ্রেজ ওয়াইজ ওয়ার্ড ওয়াইজ ট্রান্সলেশন করে পড়তে হবে। তো চলো আগে আমরা ফ্রেজ ওয়াইজ বা ওয়ার্ড ওয়াইজ ট্রান্সলেশন করে ভেঙে ভেঙে পড়ে নিই। দেখো কি বলছে, ডিউরিং হিজ স্টে, তার অবস্থান কালে। ডিউরিং হিজ স্টে মানে তার অবস্থান কালে। হি রিসিভড, তিনি গ্রহণ করেছিলেন। অ্যান আনপেড লেটার, একটা অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক চিঠি। আনপেড বলতে অপরিশোধ, তার মানে অপ্রয়োজনীয়। ফ্রম হিজ ফ্রেন্ড, তার বন্ধুর কাছ থেকে। হুইচ, যেটি, এখানে হুইচ বলতে লেটারকে বোঝাচ্ছে। হুইচ, যেটি কন্টেন্ট নাথিং, কোনো কিছুই বহন করেছিল না। বাট সাম ওয়ার্ডস, কিন্তু কিছু শব্দ ছিল। উইথ এ গ্রেট হোপ, মানে বড় আশা নিয়ে। ইন মাইন্ড, মনে। হি ওপেন্ড দ্য বক্স, তিনি বাক্সটি খুলেছিলেন। হি ওপেন্ড, তিনি খুলেছিলেন। দ্য বক্স, বাক্সটি। হি ওয়ান্টেড, তিনি চেয়েছিলেন। টু টিচ, শিক্ষা দিতে। হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে। এ গুড লেসন, একটা উচিত শিক্ষা। অ্যান ইংলিশ পোয়েট, একজন ইংরেজি কবি। ওয়াজ স্টেইং, অবস্থান করছিলেন। ইন ইটালি, ইটালিতে। ফর দ্য বেনিফিট, লাভের জন্য। অফ হিজ হেলথ, তার স্বাস্থ্যের। টু হিজ আটার সারপ্রাইজ, সম্পূর্ণ বিস্ময়ে। টু হিজ আটার সারপ্রাইজ, তার সম্পূর্ণ বিস্ময়ে। হি ফাউন্ড নাথিং, সে কিছুই খুঁজে পেল না। বাট, কিন্তু। অ্যান অর্ডিনারি স্টোন, একটা সাধারণ পাথর খুঁজে পেল। অর্ডিনারি মানে সাধারণ, স্টোন মানে পাথর। দাস, এভাবে। দ্য পোয়েট টট, কবি শিক্ষা দিয়েছিলেন। হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে। এ গুড লেসন, একটা উচিত শিক্ষা। সো, সুতরাং। হি প্রকিউরড, তিনি সংগ্রহ করেছিলেন। প্রকিউর মানে হচ্ছে সংগ্রহ করা। এ হেভি স্টোন, একটা ভারী পাথর। অ্যান্ড প্যাকড ইট আপ, এবং এটাকে প্যাক করেছিলেন। ইন এ ফাইন বক্স, একটা চমৎকার বক্সের মধ্যে। ওকে, এরপরে কি বলছে? হিজ ফ্রেন্ড, তার বন্ধু। থট দ্যাট, ভেবেছিল যে। দ্য কন্টেন্টস, কন্টেন্টস বলতে মালামাল। কন্টেন্ট বলতে এখানে মালামালকে বোঝাচ্ছে। অফ দ্য পার্সেল, মানে পার্সেলের ভিতরে যে মালামাল। ওয়ার ভ্যালুয়েবল, খুব মূল্যবান ছিল। সো, সুতরাং। হি পেড, তিনি পরিশোধ করেছিলেন বা দিয়েছিলেন। দ্য হেভি চার্জ অফ ক্যারিং, হেভি চার্জ বলতে অনেক টাকা। অফ ক্যারিং, বহনের জন্য। দ্য পোয়েট, কবি। হ্যাড টু পে, পরিশোধ করতে হয়েছিল কবিকে। ডাবল পোস্টেজ, মানে ডাবল খরচ মানে পরিশোধ করতে হয়েছিল। সো, সুতরাং। হি বিকেম ভেরি অ্যানয়েড, হি বিকেম, তিনি হয়েছিলেন। ভেরি অ্যানয়েড, খুব বিব্রত হয়েছিলেন। তোমরা বলো এখানে বিকেম কোন ধরনের ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে। দেন তারপরে হি সেন্ট ইট, তিনি এটাকে পাঠিয়েছিলেন। টু হিজ ফ্রেন্ড, তার বন্ধুর কাছে। উইথ দ্য ওয়ার্ডস অন ইট, মানে এর উপরে কিছু লিখে। কি লিখে? ক্যারেজ টু বি পেড অন ডেলিভারি, ডেলিভারির সময়, মানে ক্যাশ অন ডেলিভারি যেটা আমরাকে বলি। ঠিক আছে, মানে ক্যারেজ টু বি পেড অন ডেলিভারি বলতে ক্যাশ অন ডেলিভারি। ঠিক আছে, সুতরাং তার বন্ধুকে পে করতে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি এরকম ভাবে চমৎকার ভাবে জিটিএম গ্রামার ট্রান্সলেশন মেথডটাকে ফলো করে ইংরেজিটা পড়ো, 100% শিখতে পারবে।
আর কেমন হয় বলো তোমাদের কাছে যদি এরকম একটা বই থাকে যেটা ফ্রেজ ওয়াইজ ওয়ার্ড ওয়াইজ ভেঙে ভেঙে ট্রান্সলেশন করে দেওয়া আছে, তো এটা অনেক সুন্দর হবে। দেখো কিভাবে দিয়েছি। ডিউরিং হিজ স্টে, তার অবস্থানকালে, হি রিসিভ, তিনি পেয়েছিলেন বা গ্রহণ করেছিলেন, অ্যান আনপেড লেটার, একটি অপ্রয়োজনীয় চিঠি, ফ্রম হিজ ফ্রেন্ড, তার বন্ধুর কাছ থেকে। তুমি এইভাবে পড়তে থাকলে কি হবে জানো? তুমি ফ্লুয়েন্ট স্পিকার হবে। ফ্লুয়েন্ট স্পিকার। তখন তুমি এইভাবে আহ, কারোর সামনে দাঁড়িয়ে কথা বলবে, মাই ডিয়ার ফ্রেন্ডস, টুডে আই এম হিয়ার টু ডিসকাস সামথিং ইন ফ্রন্ট অফ অল অফ ইউ। Now I am going to talking about the political problems of our country. এরকম ভাবে বলতে সক্ষম হবে। That means you'll be a very 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 fluent speaker. তোমার সব ধরনের ইংলিশ স্কিলস বৃদ্ধি পাবে। সো আমাদের এইচএসসি নোটবুক যেটা এইভাবে সুন্দরভাবে ট্রান্সলেট করে দেওয়া আছে, সেটা কালেক্ট করতে তোমরা স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারো ফোন দেওয়ার মাধ্যমে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, চলো এবার আমরা এই জাম্বলড সেন্টেন্স গুলোকে সিকোয়েন্স অনুযায়ী, প্রপার সিকোয়েন্স অনুযায়ী অ্যারেঞ্জ করে নিই। তাহলে প্রপার সিকোয়েন্স অনুযায়ী অ্যারেঞ্জ করলে, যেহেতু এটা একটা মানে মোরাল স্টোরি, যে তুমি কাউকে বেবাজায় পেরেশান পেরেশান করবে না, কোনো কারণ ছাড়া কাউকে বিরক্ত করবে না, ঠিক আছে? তো গল্পটা কাকে নিয়ে? একজন ইংলিশ পোয়েটকে নিয়ে, একজন ইংরেজি কবিকে নিয়ে। তো আমরা দেখি এখানে কি বলছে, ডি নাম্বারটা দেখো। An English poet was staying in Italy for the benefit of his health. তাহলে ইটালিতে অবস্থান করছিল কেন সে? তার স্বাস্থ্যের বেনিফিটের কারণে সে মূলত ইটালিতে অবস্থান করছিল। আমরা পেয়ে গেলাম এটা, যে ইটালিতে সে অবস্থান করছিল কেন? তার স্বাস্থ্যের বেনিফিটের কারণে, ঠিক আছে? সো ডি নম্বর আমরা পেয়ে গেলাম যে তার স্বাস্থ্যের বেনিফিটের কারণে সে ইটালিতে অবস্থান করছিল। সো আমাদের সিকোয়েন্স অনুযায়ী ডি নাম্বার আমরা প্রথমে দিয়ে দিলাম অ্যান্সার। ওকে, এরপরে দেখো এই নাম্বার, দেখো এই নাম্বারে কি বলছে, ডিউরিং হিজ স্টে হি রিসিভড অ্যান আনপেড লেটার ফ্রম হিজ ফ্রেন্ড হুইচ কন্টেইনড নাথিং বাট সাম ওয়ার্ডস। মানে সে কোনো কিছুই পাইলো না, ওই একটা লেটারের মধ্যে খালি কিছু ওয়ার্ড পেল। তো ঠিক আছে, এটা দিয়ে মানে ইয়ে করে দিল, সে রিসিভ করলো, ঠিক আছে? তো এর ফলে কি হয়েছিল, এই লেটারটা গ্রহণ করতে কবিকে কি করতে হয়েছিল? The poet had to pay double postage, so he became very annoyed. আর এর কারণে সে খুব খুব বিরক্ত হয়ে গিয়েছিল, যে ডাবল পে করতে হলো আমাকে বেবাজায় একটা চিঠির জন্য। সো আই নাম্বারটা দিয়ে দিলাম আমরা সিকোয়েন্স অনুযায়ী। এরপরে দেখো আয়ের পরে তোমরা সি নাম্বারটা দেখো। তো রেগে গেলে কি হবে? He wanted to teach his friend a good lesson. সে তার বন্ধুকে উচিত শিক্ষা দিতে চেয়েছিল, ঠিক আছে? সো সি নাম্বারটা আমরা দিয়ে দিলাম, উচিত শিক্ষা দিতে চেয়েছিল। ওকে, এরপরে সি নাম্বারের পরে দেখো কোনটা দেওয়া যেতে পারে? জি নাম্বারটা। উচিত শিক্ষা দিতে চাইলে সে কি করবে? সো সুতরাং হি প্রকিউরড, সে সংগ্রহ করেছিল, এ হেভি স্টোন অ্যান্ড প্যাকড ইট আপ ইন এ ফাইন বক্স। আর এটাকে সে একটা সুন্দর বক্সে প্যাক আপ করে দিল। জি নাম্বার দিয়ে দিলাম। এবার সিকোয়েন্স অনুযায়ী তারপরে দেখো প্যাক আপ করার পরে সে কি লিখে দিল, যে নাম্বারে দেখো, then he sent it to his friend with the words on it, carries to be paid on delivery. Carries to be paid on delivery বলতে ক্যাশ অন ডেলিভারি, মানে এটা ক্যাশ অন ডেলিভারি হবে, ঠিক আছে? সো আমরা যে নাম্বারটা দিয়ে দিলাম অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স, আমরা যে নাম্বারটা দিয়ে দিলাম। নাও নেক্সট, এরপরে কি হলো? এত মানে বড় সড়ো একটা বাক্স দেখে তার বন্ধু কি ভাবছিল? His friend thought that the contents of the parcel were valuable, so he paid the heavy charge of carrying. আর এর ফলে কি হলো? তাকে অনেক টাকা পরিশোধ করতে হলো, ঠিক আছে? যেহেতু কন্টেন্ট গুলো কি ছিল, চমৎকার ছিল, এজন্য তাকে মনে করছে অনেক টাকা পে করতে হবে, কন্টেন্ট সুন্দর আছে। সো আমরা এইচ নাম্বারটা দিয়ে দিলাম সিকোয়েন্স অনুযায়ী। এবার আমাদের তিনটা বাকি আছে, বি, ই এবং এফ। তো বি নাম্বারে কি বলছে দেখো। এবার এত বড় বাক্স দেখে কবির বন্ধু কি করলো? উইথ এ গ্রেট হোপ ইন মাইন্ড, মনে বড় আশা নিয়ে, হি ওপেনড, সে খুললো দ্য বক্স, বাক্সটাকে। বেকুব, ঠিক আছে? সে বড় আশা নিয়ে বাক্সটাকে খুলে ফেললো। সো বি নাম্বারটা আমরা দিয়ে দিলাম অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স। এবার আমাদের দুইটা বাকি আছে, ই এবং এফ। তাহলে বাক্স খোলার পরে সে কি পাইলো? টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড নাথিং বাট অ্যান অর্ডিনারি স্টোন। বাক্স খুলে সে কিছুই পেল না, সে শুধু একটা পাথর পেল। সো আমরা ই নাম্বারটা দিয়ে দিলাম। তো এই নাম্বারটা দেওয়ার পরে তারপরে একটাই বাকি থাকে,
আর সেটা কি এফ নাম্বার। তাহলে এফ নাম্বারে কি, দাস দ্য পোয়েট, এভাবে কবি টট হিজ ফ্রেন্ড এ গুড লেসন, তার বন্ধুকে একটা উচিত শিক্ষা দিয়েছিল। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এইভাবে যদি বুঝে বুঝে তুমি যদি প্র্যাকটিস করো, বিলিভ মি, সারাটা জীবন তুমি এই ইন্টারমিডিয়েট লাইফে যেটা শিখবে সেটা পার্মানেন্ট মেমোরিতে চলে যাবে। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা এখন এই রিয়ারেন্সটাকে সলভ করব। আসলে এটাকে আমরা সলভ কেন বলছি, সলভ বলার পিছনে কারণ হচ্ছে, প্রশ্নটা পড়ো, দেখো, রিয়ারেন্স দ্য ফলোইং জাম্বলড সেন্টেন্সেস। জাম্বলড সেন্টেন্সেস মানে এলোমেলো ভাবে দেওয়া বাক্যগুলোকে তোমাকে রিয়ারেঞ্জ করতে হবে। তার মানে কি এটা একটা সমস্যা, আর এই সমস্যাটাকেই আমরা সলভ করব। তো চলো আমি তোমাদেরকে সর্বপ্রথম সুন্দরভাবে বুঝিয়ে দিই ভেঙে ভেঙে পড়ে। তো প্রথমে কি বলছে, দ্য লাস্ট ওয়ার্ডস, শেষের শব্দগুলো, অব দ্য স্পিচ, বক্তব্যটির, আর হলো গভর্নমেন্ট অব দ্য পিপল, জনগণের সরকার, বাই দ্য পিপল, জনগণের দ্বারা যে সরকার, ফর দ্য পিপল, জনগণের জন্য যে সরকার, শ্যাল নট প্যারিশ, কখনো ধ্বংস হবে না, ফ্রম দি আর্থ, এই পৃথিবী থেকে। প্যারিশ, এই প্যারিশ মানে হচ্ছে ধ্বংস হওয়া। ওকে, আব্রাহাম লিঙ্কন ওয়াজ, আব্রাহাম লিঙ্কন ছিলেন দ্য প্রেসিডেন্ট অব দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। অন দি 10th November 1863, 10 নভেম্বর 1863 সালে, মাই ডিয়ার স্টুডেন্ট সবসময় মনে রাখবে দিনের পূর্বে সবসময় অন প্রিপোজিশন ব্যবহৃত হয়। ওকে, এ রেলওয়ে ট্রেন ওয়াজ ক্যারিং, একটা ট্রেন বহন করে নিয়ে যাচ্ছিল, হিম, তাকে, টু এ প্লেস, একটি জায়গায়, কল্ড গেটিসবার্গ, গেটিসবার্গ নামের একটি জায়গায়। ইট ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড শর্টেস্ট স্পিচেস, ইট ওয়াজ, এটা হলো, ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড শর্টেস্ট স্পিচেস, ফাইনেস্ট মানে হচ্ছে সবচেয়ে সুন্দর, শর্টেস্ট মানে হচ্ছে সবচেয়ে ছোট, স্পিচেস বক্তব্য সময়ের মধ্যে একটি, কারণ ওয়ান অফ দ্য মানে অনেকগুলোর মধ্যে একটি, তার মানে এই বক্তব্যটা ছিল অনেকগুলো সুন্দর এবং ছোট বক্তব্য সময়ের মধ্যে একটি, ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষায়। হি ওয়াজ গোয়িং দেয়ার, সে সেখানে যাচ্ছিল, টু স্পিক, কথা বলতে, অ্যাট এ মিটিং, একটা মিটিং এ বা সভায়। অন দি এনভেলপ, এনভেলপ মানে হচ্ছে খাম, খামের উপরে। ইট ওয়াজ হোয়াট, এটা সেটাই ছিল, হি ওয়াজ গোয়িং টু সে, যেটা সে বলতে যাচ্ছিল। ইট ওয়াজ হোয়াট, এটা সেটাই ছিল, হি ওয়াজ গোয়িং টু সে, যেটা সে বলতে যাচ্ছিল, অ্যাট এ মিটিং, একটি সভায়। দিস ওয়ার্ডস, এই শব্দগুলো, টেলস আস, আমাদেরকে বলে, হোয়াট দ্য বেস্ট পসিবল ওয়ে, সবচাইতে ভালো পদ্ধতি কি, হোয়াট দ্য বেস্ট পসিবল ওয়ে, সবচাইতে ভালো পদ্ধতি কি, অফ রুলিং এ কান্ট্রি ইজ, একটা দেশ শাসন করার। হি ওয়াজ নট, তিনি, হি ওয়াজ নট রাইটিং, তিনি লিখছিলেন না, এ পেপার মানে কাগজের উপরে লিখছিলেন না, বাট কিন্তু, অন দ্য ব্যাক, পেছনের দিকে, অফ অ্যান এনভেলপ, একটি খামের পেছনের দিকে লিখছিলেন। ইন দ্য ট্রেন, ট্রেনে, হি ওয়াজ বিজি, সে ব্যস্ত ছিল, উইথ রাইটিং সামথিং, কিছু লেখালেখি নিয়ে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, দ্য স্পিচ, বক্তব্যটি, অন দি এনভেলপ, খামের উপরের, ইজ নাও ফেমাস, এখন বিখ্যাত, অ্যাজ গেটিসবার্গ অ্যাড্রেস, গেটিসবার্গ অ্যাড্রেস হিসাবে বিখ্যাত। গেটিসবার্গ অ্যাড্রেসটাকে এখন বর্তমানে একটা প্রবন্ধ হিসাবে গণ্য করা হয়ে থাকে, শুধু বক্তব্যই না, এটাকে একটা প্রবন্ধ হিসাবে গণ্য করা হয়ে থাকে। এবং পলিটিক্যাল সায়েন্সে, রাষ্ট্রবিজ্ঞানে, আব্রাহাম লিঙ্কনের এই সংজ্ঞাটাকে গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, রাষ্ট্রবিজ্ঞানীদের বা মনীষীদের একটা সংজ্ঞা হিসাবে বিবেচনা করা হয়। ওকে, যদি মানে বিষয়টা কেমন হয়, যদি এরকম হয়, দেখো তো, যে এরকম একটা বই, যে বইটা বা এরকম একটা নোটবুক, যে নোটবুকটা তোমাকে এরকম ভাবে সুন্দরভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিয়েছে, এরকম একটা বই যদি তোমার কাছে থাকে, তাহলে তুমি কত সহজে শিখতে পারবে, দেখো তো। শ্যাল নট প্যারিশ, বিলুপ্ত হবে না, ফ্রম দি আর্থ, পৃথিবী থেকে, তাই না? কত চমৎকার ভাবে তুমি শিখতে পারছো। তারপরে কি, তুমি আরো কত চমৎকার ভাবে শিখতে পারছো, কিরকম দেখো, যে অন দি এনভেলপ, খামের উপরে, ইট ওয়াজ, তা ছিল, হোয়াট হি ওয়াজ গোয়িং টু সে, যা তিনি বলতে যাচ্ছিলেন,
Yes, my dear student, I am talking about our HSC notebook English first paper. HSC notebook English first paper সম্পর্কে কথা বলছি। তোমরা যদি এই বইটাকে কালেক্ট করে নাও তাহলে 100% তুমি তোমার নিজের মতো করে ভেঙে ভেঙে পড়তে সক্ষম হবে এবং তোমার ইংলিশটাকে তুমি নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে। তো এর জন্য স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগের মাধ্যমে সংগ্রহ করতে পারো। সো চলো আমরা এবার সিকোয়েন্স অনুযায়ী রিয়ারেন্সটাকে সাজাই। সিকোয়েন্স অনুযায়ী রিয়ারেন্সটাকে সাজালে কি হবে, যেহেতু আব্রাহাম লিঙ্কন সম্পর্কে কথা বলা হচ্ছে তো আমরা দেখি আব্রাহাম লিঙ্কন সম্পর্কে কিছু বলা আছে কিনা। তো বি নাম্বারটা দেখো, বি নাম্বারে কি বলছে, আব্রাহাম লিঙ্কন ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। সো অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স আমরা বি নাম্বারটা দিয়ে দিলাম। তো এরপরে বি নাম্বারের পরে দেখো একেবারে মানে সিকোয়েন্স অনুযায়ী সি নাম্বারটায় দেখো কি দেওয়া আছে। অন দি 10th November 1863 a railway train was carrying him to a place called Gettysburg. মানে একটা ট্রেন আব্রাহাম লিঙ্কনকে গেটিসবার্গে নিয়ে যাচ্ছিল। ঠিক আছে, কোথায় নিয়ে যাচ্ছিল? গেটিসবার্গ। গেটিসবার্গ হচ্ছে একটা জায়গা। আচ্ছা, এখানে একটা কথা বলি তোমাদেরকে আমি, সেটা হলো যে এইটা মূলত সেই সময়তে মার্কিন যুক্তরাষ্ট্রে যে গৃহযুদ্ধ চলছিল না, আব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট হওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্রে 1861 সাল থেকে কত সাল থেকে কি বললাম যে 1861 সাল থেকে 1865 সাল পর্যন্ত একটা তীব্র গৃহযুদ্ধ চলেছিল। সেই তীব্র গৃহযুদ্ধের একটা বড় ব্যাটলফিল্ড ছিল, সেটার নাম ছিল হচ্ছে গেটিসবার্গ। গেটিসবার্গে, পেনসিলভেনিয়ার গেটিসবার্গে সবচেয়ে বড় লড়াইটা সংঘটিত হয়েছিল। ওকে, তো এরপরে সিকোয়েন্স অনুযায়ী দেখো ই নাম্বারে কি বলছে, হি ওয়াজ গোয়িং দেয়ার টু স্পিক অ্যাট এ মিটিং। তো সেখানে সে একটা মিটিং এ কথা বলার জন্য গিয়েছিল। সো অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স আমরা এই নাম্বারটা দিয়ে দিই যে সে কি জন্য সেখানে যাচ্ছিল, একটা মিটিং এ সে সেখানে বক্তব্য পেশ করবে, যার কারণে সে যাচ্ছিল। ওকে, নেক্সট ওয়ান সিকোয়েন্স অনুযায়ী তো যখন যাচ্ছিল তো ট্রেনের মধ্যে সে কি করছিল সেটার একটা বর্ণনা আছে কিনা দেখি। তো সেক্ষেত্রে তোমরা আই নাম্বারটা দেখো, ইন দ্য ট্রেন হি ওয়াজ বিজি উইথ রাইটিং সামথিং। তো ট্রেনের মধ্যে সে লেখালেখি নিয়ে ব্যস্ত ছিল, সে কিছু একটা লিখছিল। সো আমরা আই নাম্বারটা দিয়ে দিলাম অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স, আই নাম্বারটা চলে আসলো। এরপরে দেখো এইচ নাম্বারটা দেখো যে সে কোথায় লিখছে। তো এইচ নাম্বারে বলছে হি ওয়াজ নট রাইটিং এ পেপার, সে কোনো কাগজের উপরে লিখছিল না, বাট অন দ্য ব্যাক অফ এন এনভেলপ, একটা খামের পেছন সাইডে লিখছিল। কি চমৎকার স্টাইল, কত ব্যস্ত তারা, হ্যাঁ তাই না? তারা কি নেতা ছিল আর আমরা কি নেতা পেয়েছি। যাই হোক, এরপরে দেখো আই নাম্বারের পরে আমরা সিকোয়েন্স অনুযায়ী কোনটা দিতে পারি। আই নাম্বারের পরে এইচ নাম্বারটা আমরা দিয়ে দিলাম সিকোয়েন্স অনুযায়ী। তো সিকোয়েন্স অনুযায়ী এইচ এর পরে আমরা কোনটা দিতে পারি, দেখো এফ নাম্বারটা দেখো। এফ নাম্বারে কি বলছে, অন দি এনভেলপ মানে খামের উপরে, অন দি এনভেলপ খামের উপরে, ইট ওয়াজ হোয়াট হি ওয়াজ গোয়িং টু সে এট মিটিং। মানে এটা সেটাই ছিল সে যেটা মিটিংটাতে বলতে যাচ্ছিল। ঠিক আছে, মিটিং এ যেটা বলতে যাচ্ছিল সেই জিনিসটাই ছিল। সো এফ নাম্বারটা আমরা দিয়ে দিলাম। এরপরে দেখো যে নাম্বারটা কি, ইনফ্যাক্ট প্রকৃত পক্ষে, দ্য স্পিচ অন দ্য এনভেলপ, এই এনভেলপের উপরে যে স্পিচটা বক্তব্যটা ইজ নাও ফেমাস এস গেটিসবার্গ অ্যাড্রেস, এখন সেটা গেটিসবার্গ অ্যাড্রেস হিসাবে পরিচিত। সো যে নাম্বার অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স আমরা বসিয়ে দিলাম। আচ্ছা, এবার যে নাম্বারের পরে তাহলে কি হতে পারে, এই ফেমাস স্পিচটা আসলে কি ধরনের স্পিচ। তো এই ফেমাস স্পিচটা ডি নাম্বার দেখো, ইট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড শর্টেস্ট স্পিচেস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষার সবচাইতে সুন্দর, ছোট, সংক্ষিপ্ত একটা স্পিচের মধ্যে একটি। সো নেক্সট সিকোয়েন্স হচ্ছে ডি নাম্বারটা আমরা দিয়ে দিলাম। এরপরে দুইটা বাকি আছে এ আর জি। তো আমরা সিকোয়েন্স অনুযায়ী এ নাম্বারটাকে দিতে পারি। এ নাম্বারে কি বলছে, দ্য লাস্ট ওয়ার্ডস অফ দ্য স্পিচ, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, শ্যাল নট প্যারিশ ফ্রম দি আর্থ। এই পৃথিবী থেকে কখনোই গণতান্ত্রিক সরকারের কোনো ধ্বংস হবে না। সো এই নাম্বার দিয়ে দিলাম। আর তোমরা যখন সবগুলো পেরে যাবে তখন একটা বোনাস হিসাবে পাবে, আর সেই জি নাম্বারটা সেটা কি বলছে, দিস ওয়ার্ডস, এই শব্দগুলো, টেলস আস
আমাদেরকে বলে আমাদেরকে বলে হোয়াট দ্য বেস্ট পলিসি, হোয়াট দ্য বেস্ট পসিবল ওয়ে, সর্বোত্তম পন্থা কোনটি অফ রুলিং এ কান্ট্রি ইজ, একটা দেশ শাসন করার। সো এইভাবে তুমি যদি সুন্দরভাবে বুঝে পড়তে চাও এবং নিজের ইংলিশটাকে যদি নেক্সট লেভেলে নিয়ে যেতে চাও, তুমি যদি মাস্টার হতে চাও, দক্ষ হতে চাও, তাহলে তোমাকে অবশ্যই জিটিএম গ্রামার ট্রান্সলেশন মেথড ফলো করে পড়তে হবে। আর গ্রামার ট্রান্সলেশন মেথড ফলো করে পড়ার জন্য আমাদের এইচএসসি ইংলিশ নোটবুক, ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারটা কালেক্ট করে নাও, তাহলে অনেক সহজে পড়তে পারবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা এই রিয়ারেন্সটাকে সলভ করব। দেখো আমি সলভ কেন বলছি, কারণ হচ্ছে এটা একটা প্রবলেম, তাই না? দেখো প্রশ্ন পড়ো, দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো আর জাম্বলড। জাম্বলড মানে এলোমেলো ভাবে দেওয়া আছে। রিঅ্যারেঞ্জ দেম, তাদেরকে রিঅ্যারেঞ্জ করো। ইন প্রপার সিকোয়েন্স, সঠিক অবস্থায়, ধারাবাহিক ভাবে। তো এটা চট্টগ্রাম বোর্ড বা চিটাগাং বোর্ড 2019 সালে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। তো আমরা রিঅ্যারেঞ্জটাকে সলভ করার জন্য যে মেথডটাকে ফলো করব, সেই মেথডটার নাম হচ্ছে জিটিএম। জিটিএম, মাই ডিয়ার স্টুডেন্টস, জিটিএম হচ্ছে অ্যাক্রোনিম। জিটিএম এর ফুল ফর্ম হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। সো গ্রামার ট্রান্সলেশন মেথড হচ্ছে ক্লাসিক্যাল মেথড অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং। ক্লাসিক্যাল, একেবারে চিরসবুজ একটা মেথড। এই মেথড মেনটেন করে কেউ যদি মানে ইংরেজিটাকে ফলো আপ করে, তাহলে 100% সে ভাষাটা শিখবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের এইচএসসি নোটবুক এই যে এই ধরনের রিঅ্যারেঞ্জকে সলভ করার জন্য বা বোঝার জন্য 100% কার্যকরী। ঠিক আছে, সেটা কিভাবে? আগে আমি তোমাদেরকে সুন্দরভাবে ট্রান্সলেশন করে পড়িয়ে বুঝিয়ে দিই, তারপরে তোমাদেরকে আমি দেখাবো যে কেন আমাদের এইচএসসি নোটবুকটা তোমাদের জন্য সো সো হেল্পফুল। ওকে, তো দেখো এখানে কি বলছে, স্টিল চ্যালেঞ্জেস, মানে তবুও প্রতিবন্ধকতা সমূহ, চ্যালেঞ্জ সমূহ, রিমেইন্ড ছিল, উইথ দি ইমর্টাল ওয়ান, অমরটির সাথে। উইথ দি ইমর্টাল ওয়ান বলতে যেটা অমর, মরবে না, সেইটার সাথে। স্ট্রেঞ্জলি ইনাফ, মানে খুবই আশ্চর্যের বিষয়। স্ট্রেঞ্জলি এটা একটা অ্যাডভার্ব, আর ইনাফটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো স্ট্রেঞ্জলি ইনাফ মানে খুবই আশ্চর্যের বিষয়। whenever, যখনই, হারকিউলিস, হারকিউলিস নকড অফ, নকড অফ বলতে ছিঁড়ে ফেলা। ঠিক আছে, নকড অফ ছিঁড়ে ফেলছিল, নকড অফ হেড মাথা ছিঁড়ে ফেলছিল, অফ হাইড্রা, হাইড্রার টু নিউ ওয়ান্স, দুটি করে নতুন মাথা, ইরপ্টেড বিস্ফোরিত হচ্ছিল, বিস্ফোরিত হওয়া। ইরপ্ট মানে হচ্ছে বিস্ফোরিত হওয়া, মানে আবার দুটো করে মাথা জন্ম নিচ্ছিল। ইন ইটস প্লেস, একটার জায়গায়, একটার জায়গায় দুটো করে মাথা জন্ম নিচ্ছিল, একবারে দুইটা মাথা। হারকিউলিস, এ গ্রিক মিথিক্যাল হিরো, হারকিউলিস হচ্ছে একজন গ্রিক মিথিক্যাল হিরো, ওয়াজ দ্য সান অফ জুপিটার অ্যান্ড অ্যালকমেনা, ওয়াজ ছিল দ্য সান সন্তান বা পুত্র, অফ জুপিটার, জুপিটার, জুপিটার একজন দেবতা, সেই দেবতার নাম, অ্যান্ড অ্যালকমেনা একজন দেবী, সেই দেব দেবীর সন্তান ছিল। দিস হিউজ টাস্কস, এই যে বিশাল কাজসমূহ, ইন গ্রিক মিথস, গ্রিক পৌরাণিক কাহিনীতে, আর কল্ড বলা হয়, দ্য 12 লেবার্স অফ হারকিউলিস, হারকিউলিসের 12 শ্রম হিসাবে বলা হয় বা 12 শ্রম হিসাবে পরিচিত। ইট হ্যাড, এটার ছিল 9 হেডস, 9টি মাথা, অফ হুইচ মানে যার মধ্যে, অফ হুইচ মানে যার মধ্যে, দ্য মিডিল ওয়ান মাঝখানেরটি, ওয়াজ সেড বলা হতো, মাঝখানেরটিকে বলা হতো, টু বি ইমর্টাল অমর বলা হতো। ওয়ান অফ দ্য টাস্কস একটা কাজ, ওয়াজ ছিল, টু স্লে হত্যা করা, এ মনস্টার একটা দানবকে, কল্ড হাইড্রা, হাইড্রা নামের, দ্যাট ওয়াজ র্যাভেজিং যেটা তছনছ করে দিচ্ছিল, ধ্বংস করছিল, দ্য কান্ট্রি অফ আগ্রোস, আগ্রোসের দেশটিকে। আগ্রোস এটা হচ্ছে বর্তমানে সাইপ্রাস বলা হয় আগ্রোসকে। ওকে, হিজ কাজিন ইউরেস্থিয়াস, তার চাচাতো ভাই ইউরেস্থিয়াস, দ্য কিং অফ মিসিনি, মিসিনির রাজা, মেড হিম আন্ডারগো, মেড হিম আন্ডারগো বলতে তার উপরে দায়িত্ব অর্পণ করেছিল, সাম ডিফিকাল্ট টাস্কস,
কিছু কঠিন কাজের। সো মেক ওয়ান আন্ডারগো বলতে, মেক ওয়ান আন্ডারগো এটা একটা ফ্রেজ। ওকে, মেক ওয়ান আন্ডারগো, এই ফ্রেজটার মিনিং তাহলে কি? দায়িত্ব অর্পণ করা। সো মেক এর পাস্ট ফর্ম হচ্ছে মেড, এজন্য মেড হিম আন্ডারগো বলতে যে দায়িত্ব অর্পণ করেছিল সাম ডিফিকাল্ট টাস্কস, কিছু জটিল কাজের। ইভেনচুয়ালি, ফলে, উইথ দ্য হেল্প অফ লোলাস, লোলাসের সাহায্যে, হিজ ডিভোটেড সার্ভেন্ট, তার একনিষ্ঠ ভৃত্য বা চাকর, লোলাস হচ্ছে কি হারকিউলিস, মানে হিজ, হিজ বলতে হারকিউলিস, হারকিউলিসের একনিষ্ঠ ভৃত্য ছিল। হারকিউলিস সাকসিডেড ইন, হারকিউলিস সফল হয়েছিল। মাই ডিয়ার স্টুডেন্ট, সবসময় মনে রাখবে সাকসিড এটা হচ্ছে ভার্ব, সাকসিড এটা কি ভার্ব, এই ভার্বটার মানে হচ্ছে সফল হওয়া। সাকসিড এর নাউন হচ্ছে সাকসেস, মানে সফলতা। অ্যাডজেক্টিভ হচ্ছে সাকসেসফুল, সফল। আর সাকসিড হচ্ছে ভার্ব। আর সাকসিডের সাথে সবসময় ইন ফিক্সড প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়। সাকসিডেড ইন, সফল হয়েছিলেন। বার্নিং, পুড়িয়ে ফেলতে। অল দ্য হেডস, সকল মাথা। এক্সেপ্ট দ্য 9, 9 নম্বর মাথাটি ছাড়া, এক্সেপ্ট মানে ছাড়া, ওকে, ব্যতীত। হাউএভার, যাই হোক, উইথ মাচ এফোর্ট, অনেক চেষ্টার সাথে, হি ব্যারিড, সে পুঁতে দিয়েছিল বা দাফন করেছিল। ব্যারিড এটা হচ্ছে পাস্ট ফর্ম, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ব্যারি, BURY, মানে কবর দেওয়া বা সমাহিত করা। হি ব্যারিড, সে পুঁতে দিয়েছিল বা কবর দিয়েছিল বা সমাহিত করেছিল। দি ইমর্টাল হেড, অমর মাথাটিকে। আন্ডার এ হিউজ রক, একটা বিশাল পাথরের নিচে। অ্যান্ড কমপ্লিটেড, এবং সমাপ্ত করেছিল দ্য টাস্কস, কাজটিকে। সাকসেসফুলি, সফলভাবে। ইনিশিয়ালি, প্রারম্ভিকভাবে, হারকিউলিস স্টার্টেড, শুরু করেছিল। স্ট্রাইকিং অফ, স্ট্রাইক মানে আঘাত করা, স্ট্রাইকিং অফ, আঘাত করতে। ইটস হেডস, এর মাথাগুলোকে। উইথ হিজ ক্লাব। আচ্ছা মাই ডিয়ার ফ্রেন্ড, এখানে একটা বিষয় বলি, ক্লাব বলতে বোঝানো হয় হচ্ছে যেখানে অনেক লোক জমায়েত হয়, বাট এখানে ক্লাব হচ্ছে লাঠি, স্টিক। ওকে, সো কখনো যদি তোমার পরীক্ষায় এরকম আসে যে হোয়াট ইজ দ্য সিনোনিম, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ স্টিক, স্টিকের সিনোনিম কি, আর সেখানে তুমি যদি অপশনে ক্লাব পাও, তাহলে ওইটাকে সঠিক করতে ভুল করবে না, ঠিক আছে? স্টিক, ক্লাবের আরেকটা মিনিং হচ্ছে লাঠি, ঠিক আছে? সো এইভাবে আমরা সুন্দরভাবে বুঝে পড়ে নিলাম। এখন দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এইচএসসি নোটবুকটা কেন তোমাদের জন্য হেল্পফুল। দেখো কত সুন্দরভাবে ট্রান্সলেশন করে দিয়েছি। স্টিল চ্যালেঞ্জেস রিমেইনড, তবুও চ্যালেঞ্জ গুলো ছিল, প্রতিবন্ধকতা সমূহ ছিল। উইথ দি ইমর্টাল ওয়ান, অমর ব্যক্তির সাথে বা অমরটার সাথে। স্ট্রেঞ্জলি ইনাফ, আশ্চর্যজনক ভাবে বা আশ্চর্যের ব্যাপার। হোয়েনেভার, যখনই। হারকিউলিস নকড অফ, হারকিউলিস ছিঁড়ে ফেলে। হেড অফ হেড্রা, হেড্রার যে মাথা। টু নিউ ওয়ান্স, দুটি নতুন। এরপ্টেড, বিস্ফোরিত হয়। ইন ইটস প্লেস, তার জায়গায়। সো হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড, হোয়াট ইউ আর ট্রাইং, আমরা কি চেষ্টা করছি? আমাদের চেষ্টাটা হচ্ছে তোমরা যেন কোন রকমের মানে ঝামেলা ছাড়া সহজে ভালো ইংরেজি শিখতে পারো। সো ডোন্ট মিস দিস অপরচুনিটি, এই সুযোগটাকে মিস করো না। আমাদের এইচএসসি নোটবুক কালেক্ট করতে তোমরা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো। সো চলো এবার আমরা রিঅ্যারেঞ্জটাকে সিকোয়েন্স অনুযায়ী অ্যারেঞ্জ করব। ওকে, তো আমরা সিকোয়েন্স অনুযায়ী এবার এই রিঅ্যারেঞ্জটাকে কি করব, অ্যারেঞ্জ করব। তাহলে দেখো, যেহেতু এটা হারকিউলিসের একটা স্পেশাল কাজ নিয়ে রিঅ্যারেঞ্জটা, তো এর জন্য আমরা কি দেখব, দেখি হারকিউলিস সম্পর্কে কি ধরনের তথ্য দেওয়া আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা সি নাম্বারটা দেখো। তো সি নাম্বারে কি বলছে, হারকিউলিস। আর আরো একটা ব্যাপার, এটা কিন্তু তোমাদের এইচএসসি যে মেইন টেক্সট, সেই মেইন টেক্সটের আলোকে এই রিঅ্যারেঞ্জটিকে দেওয়া হয়েছে। সো মেইন টেক্সটটাকে, এইচএসসি ইংলিশ মেইন টেক্সটটাকে যে সুন্দরভাবে পড়বে, তার জীবনটা সফল হয়ে যাবে, বিলিভ মি। ঠিক আছে, সো সি নাম্বার কি বলছে, হারকিউলিস এ গ্রিক মিথিক্যাল হিরো ওয়াজ দ্য সান অফ জুপিটার অ্যান্ড অ্যালকমিনা। তো আমরা সি নাম্বারটা পেয়ে গেলাম সিকোয়েন্স অনুযায়ী, যে হারকিউলিস ছিল গ্রিক পৌরাণিক কাহিনীর একজন নায়ক এবং জুপিটার আর অ্যালকেমার সন্তান ছিল। সো অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স আমরা সি নাম্বারটাকে দিয়ে দিলাম। ওকে, তো এটা তো ছিল হারকিউলিস।
ঠিক আছে, নো প্রবলেম, হারকিউলিসের পরিচয় হয়ে গেল। কিন্তু বেসিক্যালি রিয়ারেন্সটা কি সম্পর্কে বলছে? 12 লেবার্স অফ হারকিউলিস, একটা প্রবলেম নিয়ে আলোচনা করছে। এজন্য তোমরা জি নাম্বারটা দেখো। হিজ কাজিন ইউরেস্থিয়াস দ্য কিং অফ মিসিনি মেড হিম আন্ডারগো সাম ডিফিকাল্ট টাস্কস। তো তার কাজিন কি করলো, তাকে কিছু মানে তোমার হচ্ছে খুবই কঠিন কাজের দায়িত্ব দিল। তো জি নাম্বারটা আমরা দিয়ে দিলাম, কিছু কঠিন কাজের দায়িত্ব দিল। এরপরে দেখো জি এর পরে ডি নাম্বারটা দেখো। দিস হিউজ টাস্কস ইন গ্রিক মিথস আর কল্ড দ্য 12 লেবার্স অফ হারকিউলিস। আর এই কাজগুলোকে গ্রিক মিথোলজিতে কি বলা হয়? গ্রিক পৌরাণিক কাহিনীতে হারকিউলিসের 12 শ্রম বলা হয়ে থাকে। হারকিউলিসের 12 শ্রম। এবার এফ নাম্বারটা দেখো। এফ নাম্বারে কি বলছে? ওয়ান অফ দ্য টাস্কস ওয়াজ টু স্লে এ মনস্টার কল্ড হাইড্রা দ্যাট ওয়াজ ravaging the country of Argos. ravage, R-A-V-A-G, ravage, এটা মানে হচ্ছে ধ্বংস করা, ডিস্ট্রয়। সো এ কি করছিল? আরগোসের দেশটিকে ধ্বংস করে দিচ্ছিল। ঠিক আছে, সো এফ নাম্বারটা সিকোয়েন্স অনুযায়ী আমরা পেয়ে গেলাম। এবার এফ এর পরে কি হলো? তো হেদ্রা সম্পর্কে আরো একটু বিস্তারিত তথ্য আছে, সেটা কি? ই নাম্বার। ই নাম্বারটা দেখো তোমরা। ইট হ্যাড 9 হেডস। এই হেদ্রার বা হাইদ্রার 9টা মাথা ছিল। ঠিক আছে, হাইদ্রার কয়টা মাথা ছিল? 9টা। অফ হুইচ, যার মধ্যে, অফ হুইচ এটা মানে এখানে যার মধ্যে, দ্য মিডল ওয়ান ওয়াজ সেড টু বি ইমর্টাল। মাঝখানে যে মাথাটা ছিল সেই মাথাটা ছিল হচ্ছে ইমর্টাল, অমর একটা মাথা। সো ই নাম্বারটা আমরা দিয়ে দিলাম। এরপরে দেখো ই এর পরে কোনটা আসবে সিকোয়েন্স অনুযায়ী। যে নাম্বারে চলে আসো। তো হারকিউলিস যখন তার সামনে গেল তখন কি হলো? ইনিশিয়ালি হারকিউলিস স্টার্টেড স্ট্রাইকিং অফ ইটস হেডস উইথ হিজ ক্লাব। লাঠি দিয়ে মাথা পিটাইতে শুরু করছে। ঠিক আছে, লাঠি দিয়ে, কাঠের তৈরি লাঠি, লাঠি দিয়ে, শক্ত লাঠি দিয়ে পিটাইতে শুরু করছে। কিন্তু প্রবলেম কি হচ্ছিল? এই শক্ত লাঠি দিয়ে পেটানোর ফলে, যে এর পরে দেখো বি নাম্বারটা, যে স্ট্রেঞ্জলি ইনাফ, মানে আশ্চর্যের ব্যাপার, whenever Hercules knocked off head of Hydra, two new ones erupted in its place. যখনই সে মানে পেটাচ্ছে তখনই কি হচ্ছে? দুইটা করে আবার নতুন মাথা জন্ম নিয়ে নিচ্ছে। বিশাল একটা ভৌতিক ব্যাপার স্যাপার সৃষ্টি হয়ে যাচ্ছে। সো তারপরে এটা তো গেলই, দুইটা করে তো জন্ম নিচ্ছেই। এরপরে এই নাম্বারটা দেখো। এই নাম্বারে কি বলছে? স্টিল চ্যালেঞ্জেস রিমেইনড উইথ দ্য ইমর্টাল ওয়ান। আর যে 9 নম্বর মানে মাঝখানের যে মাথাটা, যে মাথাটা অমর ছিল, সেটার সাথে তো আরো বড় সমস্যা ছিল। মানে বাকি 8টাকে সামাল দিতেই হারকিউলিস বেসামাল হয়ে যাচ্ছিল। তো যে 9 নম্বর মাথাটা ছিল সেই মাথাটা আরো সমস্যার ছিল। সো আমরা এই নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে দুইটাই বাকি আছে। তো অনেক চেষ্টা করার পরে হারকিউলিসের কি হলো? এইচ নাম্বার দেখো। ইভেনচুয়ালি উইথ দ্য হেল্প অফ লোলাস, his devoted servant Hercules succeeded in burning all the heads except the 9th. 9 নম্বর মাথাটি ছাড়া সব মাথাগুলোকে সে কি করলো? একেবারে পুড়িয়ে ফেললো। ঠিক আছে, সো এইচ নাম্বার দিয়ে দিলাম। এরপরে চলে আসো আই নাম্বারে। হাউএভার, যাই হোক, উইথ মাচ এফোর্ট হি ব্যারিড দি ইমর্টাল হেড আন্ডার এ হিউজ রক অ্যান্ড কমপ্লিটেড দ্য টাস্ক সাকসেসফুলি। তো এবার সব পেরে গেলে তোমরা একটা বোনাস হিসাবে পাবে আই নাম্বার। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আবারও তোমাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে এরকম ভাবে যদি চমৎকার ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দেওয়া একটা বই তোমাদের কাছে থাকে, একটা নোটবুক তোমাদের কাছে থাকে, তাহলে তোমাদের জন্য বিষয়টা কতটা হেল্পফুল হবে? অবশ্যই অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। এবং যদি হেল্পফুল হয় তাহলে বইটাকে কালেক্ট করে নিতে ভুল করবে না। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মাধ্যমে আমাদের বইটাকে কালেক্ট করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল। আল্লাহ হাফেজ। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা এই রিয়ারেন্সটিকে সলভ করব। এটি মূলত কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছিল। তো রিয়ারেন্স সলভ করার জন্য সর্বপ্রথম তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়ে নিতে হবে। তো চলো আমরা ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়ে নিই। হি ডাইড, তিনি মারা যান, অন অগস্ট 29, 29 অগস্ট 1976, 1976 সালে। অ্যান্ড ওয়াজ ব্যারিড, এবং সমাহিত করা হয়েছিল ইন দ্য কম্পোনেন্ট, প্রাঙ্গণে, অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের।
হি রট, তিনি লিখেছিলেন, এ লট অফ পোয়েমস, অনেক কবিতা, সংস, গান, গজলস, শর্ট স্টোরিজ, ছোট গল্প সমূহ, নোভেলস, উপন্যাস সমূহ, এটসেট্রা। হি লস্ট হিজ ফাদার, তিনি তার বাবাকে হারান অ্যাট দি এজ অফ 8, 8 বছর বয়সে, অ্যান্ড এবং অ্যাট দি এজ অফ 11, 11 বছর বয়সে, হি শোড, তিনি দেখিয়েছিলেন, হিজ পোয়েটিক জিনিয়াস, তার কাব্যিক প্রতিভা। অ্যাট দি এজ অফ 19, 19 বছর বয়সে, হি জয়েন্ট, তিনি যোগ দিয়েছিলেন, দি আর্মি, সেনাবাহিনীতে, অ্যাজ অ্যান অর্ডিনারি সোলজার, একজন সাধারণ সৈনিক হিসেবে, টু ফাইট, লড়াই করতে, ইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধে। অন হিজ রিটার্ন, ফিরে এসে, দ্য ব্যাটলফিল্ড, যুদ্ধক্ষেত্র থেকে, হি গেভ আপ, তিনি ছেড়ে দিয়েছিলেন, দ্য সোর্ড, তরবারি, ফর দ্য পেইন, কলমের জন্য। ইট ওয়াজ ট্র্যাজিক দ্যাট, এটা দুঃখজনক ছিল যে, হি হ্যাড বিন সাফারিং ফ্রম, তিনি ভুগেছিলেন, এ ক্রুয়েল ডিজিজ, একটা নিষ্ঠুর রোগে, সিন্স 1942, 1942 সাল থেকে। তো এখানে একটা মনে রাখতে হবে, সাফার ফ্রম মানে কোনো রোগে ভোগা বা কোনো ভোগান্তিতে ভোগা। আর আরো একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে হ্যাড বিন, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। অর্থাৎ 1942 সাল থেকে তিনি ব্যাপকভাবে ভুগেছিলেন, অ্যান্ড রিমেইনড প্যারালাইজড, এবং প্যারালাইজ অবস্থায় ছিল, রিমেইনড ছিল, প্যারালাইজড অসাড় অবস্থায়, ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার বাকি জীবনের জন্য। ইন 1924, 1924 সালে, হি ম্যারিড, তিনি বিয়ে করেছিলেন, প্রমিলা, প্রমিলাকে, ইন কলকাতা, কলকাতায়। বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ইন 1971, 1971 সালে, অ্যান্ড হি ওয়াজ ব্রট, এবং তাকে নিয়ে আসা হয়েছিল, টু বাংলাদেশ, বাংলাদেশে, ফ্রম কলকাতা, কলকাতা থেকে, ইন 1972, 1972 সালে। কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন, কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন, ইন 1899, 1899 সালে, ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বর্ধমান, বর্ধমান জেলায়, ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের। দেন তারপরে, হি ওয়াজ ডিক্লেয়ার্ড, তাকে ঘোষণা করা হয়েছিল, আওয়ার ন্যাশনাল পোয়েট, আমাদের জাতীয় কবি, বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ সরকারের দ্বারা বা বাংলাদেশ সরকার কর্তৃক। My dear students, if you really want to take your English to the next level, there is no alternative of translating in this way. Basically, তুমি যদি আসলে ইংরেজি শিখতে চাও, এভাবে ট্রান্সলেশন না করলে তুমি কখনো শিখতে পারবে না। আর এই পদ্ধতিটা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এবং আমি যে পদ্ধতিতে তোমাদেরকে ট্রান্সলেট করে দিলাম, এই পদ্ধতিটাকে আন্তর্জাতিকভাবে জিটিএম বলা হয়। জিটিএম এর মিনিং হচ্ছে, মানে ফুল ফর্ম হচ্ছে, গ্রামার ট্রান্সলেশন মেথড। তাহলে আন্তর্জাতিকভাবে ভাষাবিদরা এটাকে গবেষণা করে ঠিক করেছে যে এভাবে ট্রান্সলেট করে পড়লেই স্টুডেন্টসরা ইংরেজি শিখতে পারবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন এই রিয়ারেন্সটিকে সলভ করব। তো তোমরা জানো যে একটি রিয়ারেন্সকে সলভ করতে হলে সর্বপ্রথম তোমাদেরকে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়ে নিতে হবে। তো চলো আমরা সর্বপ্রথম ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়ে নিই। দেখো এখানে কি বলছে, অল দ্য সার্ভ্যান্টস, সকল চাকরদেরকে, ওয়ার কল্ড, ডাকা হয়েছিল, অ্যান্ড এবং ইন্টারগ্রেটেড, এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, ইন অর্ডার টু ফাইন্ড আউট, খুঁজে বের করতে, দ্য থিপ, চোরকে, দ্য জাজ, বিচারক, চকড আউট, বানিয়েছিলেন, চকড আউট এটা একটা ফ্রেজাল ভার্ব, এটার মানে হচ্ছে বানানো, ইন্টেলিজেন্ট প্ল্যান, বুদ্ধিমান পরিকল্পনা, একটা বুদ্ধিমান পরিকল্পনা বানিয়েছিলেন বা তৈরি করেছিলেন। ওয়ান্স, একদা, এ গোল্ড নেকলেস, একটা সোনার নেকলেস বা গলার হার, ওয়াজ লস্ট, হারিয়ে গিয়েছিল, ফ্রম এ রিচ ম্যানস হাউস, একজন ধনী ব্যক্তির বাড়ি থেকে। দ্য সার্ভ্যান্টস, চাকরদেরকে, ওয়ার সামন্ড, ডাকা হয়েছিল, টু দ্য কোর্ট, আদালতে, বাট, কিন্তু,
দে ডিনাইড, তারা অস্বীকার করেছিল, হ্যাভিং স্টলেন দ্য নেকলেস, নেকলেস চুরির কথা। হোয়েন দ্য সার্ভেন্টস, যখন চাকররা কেম টু দ্য কোর্ট, কোর্টে এসেছিল, দ্য নেক্সট ডে, পরের দিন, দ্য থিপ, চোরটি, হ্যাড অলরেডি কাট অফ, ইতিমধ্যে কেটে ফেলেছে, অ্যান ইঞ্চ অফ হিজ স্টিক, তার লাঠির 1 ইঞ্চি। বাট নোবডি কনফেসড, কিন্তু কেউ স্বীকার করেনি, দেয়ার গিল্ট, তাদের অপরাধের কথা। সো সুতরাং দি অনার অফ দ্য হাউস, বাড়ির মালিক, লজড এ কমপ্লেইন্ট, অভিযোগ দায়ের করেন, ইন দ্য কোর্ট, আদালতে। দ্য জাজ, বিচারক, ফাউন্ড, খুঁজে পেয়েছিল, ওয়ান অফ দ্য স্টিক্স, একটি লাঠি। মাই ডিয়ার স্টুডেন্ট, সবসময় মনে রাখবে ওয়ান অফ দ্য এর মানে হচ্ছে অনেকগুলোর মধ্যে একটি, আর ওয়ান অফ দ্য এর পরে সবসময় নাউনের প্লুরাল ফর্ম অর্থাৎ বহুবচন ব্যবহৃত হয়। যেমন এখানে স্টিক, স্টিকের সাথে দেখো এস যুক্ত করা হয়েছে, স্টিক্স করা হয়েছে। তাহলে ওয়ান অফ দ্য স্টিক্স মানে অনেকগুলো লাঠির মধ্যে একটি, শর্টার দ্যান দ্য আদার্স, অন্যগুলোর চাইতে ছোট, অন্যগুলোর চাইতে ছোট পেয়েছিল। অ্যান্ড এবং ইন দিস ওয়ে, এভাবে, হি কুড ইজিলি ক্যাচ, সে খুব সহজেই ধরতে পেরেছিল, দ্য থিপ, চোরকে। ন্যাচুরালি, প্রাকৃতিকভাবে, ইট ওয়াজ সাসপেক্টেড দ্যাট, এটা সন্দেহ করা হয়েছিল যে, ওয়ান অফ দ্য সার্ভেন্টস, চাকরদের একজন, হ্যাড স্টলেন, চুরি করেছিল, দ্য নেকলেস, গলার হারটি। হি গেভ, তিনি দিয়েছিলেন, ইচ অফ দ্য সাসপেক্টস, প্রত্যেক সন্দেহভাজনকে, এ স্টিক, একটি লাঠি, অফ ইকুয়াল লেংথ, সমান দৈর্ঘ্যের, অ্যান্ড সেড দ্যাট, এবং বলেছিলেন যে, ওয়ান অফ দ্য স্টিক্স, একটি লাঠি, উড ইনক্রিজ, বৃদ্ধি পাবে, বাই অ্যান ইঞ্চ, 1 ইঞ্চি, দ্য নেক্সট ডে, পরের দিন। সো এইভাবে চমৎকার করে আগে সর্বপ্রথমে রিয়ারেন্সটাকে ট্রান্সলেট করে পড়ে গল্পটাকে বুঝে নিতে হবে। তো তুমি যদি এইভাবে ট্রান্সলেট করতে না পারো ফ্রেজ ওয়াইজ, তাহলে সেক্ষেত্রে দেখো আমরা আমাদের এইচএসসি নোটবুকটাতে সুন্দরভাবে ট্রান্সলেট করে দিয়েছি। অর্থাৎ তুমি যদি এইভাবে পড়ো তাহলে তুমি প্রতিদিন হাজার হাজার ওয়ার্ড শিখবে এবং 30 থেকে 40 দিনের মধ্যে তোমার ইংলিশটা নেক্সট লেভেলে চলে যাবে। যেমন দেখো কিভাবে দিয়েছি, অল দ্য সার্ভেন্টস, সকল চাকরদের বা সব চাকরদের, ওয়ার কল্ড, ডাকা হলো, অ্যান্ড এবং ইন্টারোগেটেড, জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। দেখো এটা তো খুব সহজ, তাই না? কিন্তু যখন তুমি একটু জটিল ধরনের অপশন পাবে বা অংশ পাবে, যেমন এখানে দেখো ওয়ার সামন্ড, ওয়ার সামন্ড, ডেকে আনা হয়েছিল। সো দিস ইজ আওয়ার স্পেশালিটি, মানে আমরা আমাদের এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার, আমাদের যে নোটবুক এবং সেকেন্ড পেপার, দুইটাতেই এইভাবে চমৎকার ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে প্রত্যেকটা প্র্যাকটিসকে ভেঙে ভেঙে দিয়েছি, যেন তোমরা খুব মজা করে শিখতে পারো। ওকে, তো এবার আমরা রিয়ারেন্সটাকে সলভ করব। তো আমরা দেখি প্রথমে সলভ করতে গেলে তোমরা দেখো এটা একটা গল্প। তো এখানে সি নাম্বারে কি বলা হচ্ছে, ওয়ান্স এ গোল্ড নেকলেস, মানে একবার একটা গোল্ড নেকলেস, ওয়াজ লস্ট, হারিয়ে গিয়েছিল, ফ্রম এ রিচ ম্যানস হাউস, একজন ধনী ব্যক্তির বাড়ি থেকে। সো সি নাম্বার হয়ে গেল আমাদের সিকোয়েন্স, ফার্স্ট সিকোয়েন্স, অ্যাট ফার্স্ট সিকোয়েন্স হয়ে গেল সি নাম্বারটা, সর্বপ্রথম সি নাম্বার চলে আসলো। ওকে, তো সি নাম্বার চলে আসার পরে যখন নেকলেস হারাবে তখন কি হবে, যেহেতু ধনী মানুষের বাড়ি, তো সেক্ষেত্রে তোমরা আই নাম্বারটা দেখো। ন্যাচুরালি, স্বাভাবিকভাবে, ইট ওয়াজ সাসপেক্টেড দ্যাট, এটা ধারণা করা হয়েছিল বা সন্দেহ করা হয়েছিল যে, ওয়ান অফ দ্য সার্ভেন্টস হ্যাজ স্টলেন দ্য নেকলেস, চাকরদের একজন নেকলেসটাকে চুরি করেছে। সো আমরা আই নাম্বার দিয়ে দিলাম অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স। তো চাকররা যখন নেকলেস চুরি করবে তখন তাদেরকে ডাকা হবে, এটাই স্বাভাবিক। তো এবার এ নাম্বারে দেখি আমরা, এ নাম্বারে চলে যাও। অল দ্য সার্ভেন্টস, সকল চাকরদের, ওয়ার কল্ড, ডাকা হয়েছিল, অ্যান্ড ইন্টারোগেটেড, এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাহলে এ নাম্বার হয়ে গেল আমাদের অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স। তো চাকরদেরকে যখন ডাকা হবে তখন চাকররা কি জিজ্ঞেস করা মাত্র বলবে যে আমরা নেকলেস নিয়ে ফেলেছি, এই নেন, চুরি করেছি? সেটা তো বলবে না।
তাহলে কি হবে? এফ নাম্বারটা দেখো, বাট নোবডি কনফেসড দেয়ার গিল্ট, কিন্তু কেউই তাদের অপরাধের কথা স্বীকার করলো না। সো অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স এফ নাম্বার হয়ে গেল। তো যখন কেউ স্বীকার করবে না তখন বাড়ির মালিক কি করবে? জি নাম্বারে দেখো। সো সুতরাং দি অনার অফ দ্য হাউস, বাড়ির মালিক, লস্ট এ কমপ্লেইন্ট ইন দ্য কোর্ট, আদালতে একটা কমপ্লেইন দায়ের করবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, কমপ্লেইন দায়ের করে দিল। তো কমপ্লেইন দায়ের করার পরে কি হবে? তো যখন কমপ্লেইন দায়ের করা হবে তখন তো সবাইকে ডাকা হবে আদালতে, তাই না? তারপরে ডি নাম্বারটা দেখো, দ্য সার্ভেন্টস ওয়ার সামন্ড টু দ্য কোর্ট বাট দে ডিনাইড হ্যাভিং স্টলেন দ্য নেকলেস। চাকরদেরকে ডাকা হলো কিন্তু তারা নেকলেস চুরির কথা কি করলো? অস্বীকার করলো। সো ডি নাম্বার চলে আসলো সিকোয়েন্স অনুযায়ী। তো যখন এইরকম পরিস্থিতি হবে তখন কি করবে? তখন তো একটা কিছু করতে হবে বিচারককে, তাই না? তো এবার বি নাম্বারটা দেখো, বিচারক কি করলো? ইন অর্ডার টু ফাইন্ড আউট দ্য থিপ, চোরকে খুঁজে বের করার জন্য, দ্য জাজ চকড আউট ইন্টেলিজেন্ট প্ল্যান, একটা চমৎকার বুদ্ধিমান পরিকল্পনা করলেন, মানে খুব প্রজ্ঞাবান একটা পরিকল্পনা করলেন। সো আমরা বি নাম্বারটা দিয়ে দিলাম। তো পরিকল্পনা কি করেছিল, এবার সেই বিষয়টা আসবে যে পরিকল্পনাটা কি করেছিল। তো যে নাম্বারটা দেখো, he gave each of the suspects a stick of equal length and said that one of the sticks would increase by an inch the next day. তো বিচারক প্রত্যেককে কি করলো? একটা করে লাঠি দিয়ে দিল। ওকে ফাইন। তো লাঠি দেওয়ার পরে বললো যে একটা লাঠি আগে মানে পরের দিন কমে যাবে। তো এই কৌশলে তখন চোর বেটা কি করবে? তখন সে তো কিছু একটা করবে। তো এই নাম্বারটা দেখো, দুইটাই বাকি আছে। when the servants came to the court, আর তখন কি দেখলো? যে যখন সার্ভেন্টসরা আদালতে এসেছিল দ্য নেক্সট ডে, পরের দিন, দ্য থিপ হ্যাড অলরেডি কাট অফ অ্যান ইঞ্চ অফ হিজ স্টিক, তো লাঠির 1 ইঞ্চি কেটে ফেলেছে। ঠিক আছে, সো ই নাম্বার আমাদের সিকোয়েন্স অনুযায়ী চলে আসলো। তো লাঠি যখন কেটে ফেলবে এইচ নাম্বার, তখন বিচারক কি পাইলো? দ্য জাজ ফাউন্ড ওয়ান অফ দ্য স্টিক্স শর্টার পেয়ে গেল দেন দ্য আদার্স, অ্যান্ড ইন দিস ওয়ে হি কুড ইজিলি ক্যাচ দ্য থিপ, আর এইভাবে সে খুব সহজে চোরকে কি করলো? ধরে ফেললো। সো দ্য পয়েন্ট ইজ দ্যাট ইন্টারমিডিয়েট লাইফে বেসিক্যালি তুমি যদি ইংরেজি শিখতে চাও তাহলে তোমাকে ভেঙে ভেঙে ট্রান্সলেশন করে পড়তে হবে। তো বিষয় হচ্ছে যে টিচাররা তো ট্রান্সলেশন করে পড়ায়, সব টিচারই তার বেস্ট পড়ানোর চেষ্টা করে, এটাই নিয়ম। কিন্তু এই যে এইভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করা একটা বই যদি তোমার কাছে থাকে তাহলে কি হলো, মানে তুমি চমৎকার ভাবে কিন্তু সব সময় এটাকে ফলো করতে পারবে এবং তোমার পড়তে অনেক মজা লাগবে। তাই আমাদের এইচএসসি নোটবুক কালেক্ট করতে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল। দেখো, এই রিয়ানেসটি যশোর বোর্ড 2019 সালে এসেছিল। তো মাই ডিয়ার স্টুডেন্টস, ইংরেজিতে এক্সপার্টাইজ গেইন করার একটাই মন্ত্র আছে, আর সেই মন্ত্রটা হচ্ছে ভেঙে ভেঙে ট্রান্সলেট করে পড়া। আর ভেঙে ভেঙে ট্রান্সলেট করে পড়াটাকে আন্তর্জাতিকভাবে জিটিএম বলা হয়। জিটিএম এটা একটা অ্যাক্রোনিম, এর ফুল ফর্ম হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই মেথডটা এটা বলেছে যে কোনো স্টুডেন্ট যদি গ্রামার ট্রান্সলেশন মেথডের উপরে বেস করে ইংরেজিটাকে শেখে তাহলে সে 100% শিখতে পারবে। এবং এটা এই জিটিএম বা গ্রামার ট্রান্সলেশন মেথডটাকে ক্লাসিক্যাল মেথড অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন বলা হয়ে থাকে। ভাষা শেখা এবং অর্জনের একটা ক্লাসিক্যাল লার্নিং বলা হয়ে থাকে। ওকে, তো চলো সর্বপ্রথম আমরা ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে ভেঙে ভেঙে পড়ে নেই। তো কি বলছে এখানে দেখো, দ্য কিং ওয়াজ, রাজা ছিল, ফন্ড অফ মানে আগ্রহী, নোয়িং জানার জন্য, হিজ ফিউচার তার ভবিষ্যৎ, ফ্রম দি অ্যাস্ট্রোলজার জ্যোতিষীর কাছ থেকে। দ্য কিং কল্ড হিম, রাজা তাকে ডেকেছিল, টু দ্য প্যালেস রাজপ্রাসাদে। অ্যাট দিস, এইটাতে বা এই কথায়, দ্য কিং গট ফিউরিয়াস, রাজা খুব ক্ষেপে গিয়েছিল, অ্যান্ড কন্ডেম হিম,
এবং তাকে দোষী সাব্যস্ত করে টু ডেথ, মৃত্যুদণ্ডের জন্য। তবে এটা হচ্ছে একটা ফ্রেজ, কন্ডেমড ওয়ান টু ডেথ, এর মানে হলো কাউকে মৃত্যুদণ্ড দেওয়া। সো কন্ডেমড হিম টু ডেথ মানে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। এ গুড অ্যাস্ট্রোলজার, একজন ভালো জ্যোতিষী, ভিজিটেড ভ্রমণ করেছিলেন, দ্য ক্যাপিটাল অফ দ্য কিং, রাজার রাজধানী। ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, একদা এক রাজা ছিল। ওয়ান্স একদা দেয়ার ওয়াজ ছিল এ কিং, একটি রাজা। উইথ রেডি উইথ, উপস্থিত বুদ্ধির দ্বারা, হি সেইড, তিনি বললেন, দ্য স্টার্স ডিক্লেয়ার দ্যাট, তারকারা ঘোষণা দেয় যে, আই উইল ডাই, আমি মারা যাব, অনলি এ উইক বিফোর, শুধুমাত্র এক সপ্তাহ পূর্বে, ইউর ডেথ, আপনার মৃত্যুর। বাট অ্যানাদার থট, কিন্তু অন্য একটি চিন্তা, ক্রসড হিজ মাইন্ড, তার মনে চলছিল। ক্রসড হিজ মাইন্ড বলতে তার মনে চলছিল। বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ রিমুভড, বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ রিমুভড, রিমুভড বলতে রিমুভের মানে হচ্ছে সরিয়ে নেওয়া, অপসারণ করা। বাট এখানে বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ রিমুভড এর মানে হচ্ছে যে জ্যোতিষীকে নিয়ে যাওয়ার পূর্বে, ফর এক্সিকিউশন, ফাঁসির জন্য বা মৃত্যুদণ্ডের জন্য। অর্থাৎ ফাঁসির জন্য বা জ্যোতিষীকে মৃত্যুদণ্ড কার্যকর করতে নিয়ে যাওয়ার পূর্বে রাজার মনে আরো একটি চিন্তা চলছিল। ঠিক আছে। দ্য কিং দেন অ্যাক্সড, দ্য কিং রাজা দেন তখন অ্যাক্সড জিজ্ঞাসা করলো, হাউ লং উড ইউ লাইক টু লিভ, হাউ লং কতটা বা কত সময় ধরে, উড ইউ লাইক টু লিভ আপনি বেঁচে থাকতে চান। দি অ্যাস্ট্রোলজার জ্যোতিষী টোল্ড বলেছিল, সামথিং ভেরি আনপ্লেজেন্ট মানে খুব অপ্রীতিকর কিছু বলেছিল। হি দেন তিনি তখন থট ভেবেছিল, ফর এ হোয়াইল কিছু সময়ের জন্য, সাম ওয়েজ অফ স্কেপ মানে বাঁচার কিছু কোনো রাস্তা ভেবেছিল। সো দ্য পয়েন্ট ইজ দ্যাট তুমি যদি এইভাবে ট্রান্সলেশন করে পড়তে থাকো বেসড অন জিটিএম, গ্রামার ট্রান্সলেশন মেথড, তুমি গ্রামারও শিখবে, ভোকাবুলারিও শিখবে ন্যাচারাল সিস্টেমে। তো এরকম একটা বই যদি তোমাদের কাছে থাকে তাহলে সেটা তোমার জন্য কতটা হেল্পফুল হবে। আর সেই দিকটাকে লক্ষ্য রেখেই আমরা আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারকে সাজিয়েছি এবং এরকম ভাবে চমৎকার করে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিয়ে দিয়েছি এবং এরকম ভাবে খুবই চমৎকার ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিয়ে দিয়েছি যেন কোনো রকমের তোমাদের কোনো অসুবিধা না হয়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এই নোটবুক কালেক্ট করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো। তো চলো এবার আমরা রিঅ্যারেঞ্জটাকে সিকোয়েন্স অনুযায়ী অ্যারেঞ্জ করব। সিকোয়েন্স অনুযায়ী অ্যারেঞ্জ করতে হলে আমরা কি করব? তো দেখি প্রথমে, যেহেতু এটা একটা মোরাল স্টোরি অর স্টোরি বেসড অন রেডি উইট, উপস্থিত বুদ্ধির উপরে ভিত্তি করে এই গল্পটা প্রতিষ্ঠিত। তো গল্প সাজাইতে হলে আমাদেরকে কি দেখতে হবে যে একদা এক সময় এ ধরনের কোনো কিছু আছে কিনা। সো ই নাম্বারটা দেখো, ই নাম্বারে কি বলছে, ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, এক রাজা ছিল, একদা এক রাজা ছিল। সো অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স আমরা ই নাম্বারটা প্রথমে দিয়ে দিলাম। তো রাজা ছিল, তো রাজা সম্পর্কে আর কি বলা হচ্ছে, এবার এই নাম্বারটা দেখো, দ্য কিং ওয়াজ ফন্ড অফ নোয়িং হিজ ফিউচার ফ্রম দি অ্যাস্ট্রোলজার। তো রাজা জ্যোতিষীর কাছ থেকে তার ভাগ্য সম্পর্কে জানার জন্য খুবই খুবই আগ্রহী ছিল। ফন্ড অফ নোয়িং মানে জানার আগ্রহ, ঠিক আছে। ফন্ড অফ নোয়িং মানে জানার আগ্রহ বা আগ্রহী। ওকে, এরপরে নেক্সট সিচুয়েশনে দেখো, তো রাজা জ্যোতিষী তাহলে আগ্রহী যেহেতু ছিল, তো ডি নাম্বারটা দেখো, ডি নাম্বারে কি বলছে, এ গুড অ্যাস্ট্রোলজার, একজন ভালো জ্যোতিষী, ভিজিটেড ভ্রমণ করেছিল, দ্য ক্যাপিটাল অফ দ্য কিং, রাজার রাজধানী। তো রাজার রাজধানী ভ্রমণ করেছিল মানে কি, রাজার দেশে একজন ভালো জ্যোতিষী এসেছিল। তো জ্যোতিষী যখন আসলো তখন রাজা কি করলো, বি নাম্বারটাই দেখো, দ্য কিং কল্ড হিম টু দ্য প্যালেস। তো রাজা তাকে রাজপ্রাসাদে ডেকে নিয়ে আসলো। তো বি নাম্বার হয়ে গেল সিকোয়েন্স অনুযায়ী। তো রাজা রাজপ্রাসাদে ডেকে নিয়ে আসার পরে কি হলো, দি অ্যাস্ট্রোলজার টোল্ড সামথিং ভেরি আনপ্লেজেন্ট। সমস্যাটা হলো যে জ্যোতিষী মানে যখন রাজা জিজ্ঞাসা করলো, আই নাম্বারটা, রাজা যখন জিজ্ঞাসা করলো তখন জ্যোতিষী খুবই অপ্রীতিকর, সামথিং ভেরি আনপ্লেজেন্ট
খুবই অপ্রীতিকর কোনো কিছু বলে দিল। তো এরপরে কি হলো, 3 নাম্বার। তো এটা সি নাম্বারটা দেখো। তো এরকম কিছু বললে রাজা তখন কি হবে? এট দিস, এটা শুনে দ্য কিং গট ফিউরিয়াস, রাজা রেগে গেল। ফিউরিয়াস মানে রেগে যাওয়া। অ্যান্ড এবং কনডেমড হিম টু ডেথ, তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল। রাজা রেগে গিয়ে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল। সো নাম্বার সি, অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স, সি নাম্বারটা চলে আসলো। ওকে, এ পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। তো এরপরে জি নাম্বারটা দেখো। জি নাম্বারে কি বলছে? বাট অ্যানাদার থট ক্রসড হিজ মাইন্ড, তার মনের মধ্যে আরো একটা চিন্তা চলছিল। বিফোর দি অ্যাস্ট্রোলজার ওয়াজ রিমুভড ফর এক্সিকিউশন, মানে মৃত্যুদণ্ড কার্যকর করতে নিয়ে যাওয়ার পূর্বে তার মনের মধ্যে আরো একটা চিন্তা চলছিল। সো জি নাম্বার চলে আসলো। জি এর পরে কি আসবে? এইচ নাম্বার। তো যেহেতু তার মনের মধ্যে চিন্তা চলছিল, তাহলে এইচ নাম্বারে কি হচ্ছে? দ্য কিং দেন অ্যাক্সড, রাজা তারপর জিজ্ঞাসা করলো, হাউ লং উড ইউ লাইক টু লিভ, আপনি কত সময় ধরে বেঁচে থাকতে চান? সো অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স আমরা এইচ নাম্বারটা দিয়ে দিলাম। তো এরপরে কি হলো? এইচ এর পরে তো এবার তো জ্যোতিষী কিছু ভাববে, তাই না? এবার জ্যোতিষীর কাজ কি হবে? কিছু ভাবনা চিন্তা। হি দেন থট, তারপরে তিনি ভাবলেন, ফর এ হোয়াইল সাম ওয়েজ অফ স্কেপ, মানে চিন্তা ভাবনা করলেন যে আমি কিভাবে এই সমস্যা থেকে বাঁচতে পারবো, মৃত্যুদণ্ড এড়াতে পারবো, সেটা নিয়ে কিছু চিন্তা করলেন জ্যোতিষী। সো যে নাম্বার চলে আসলো সিকোয়েন্স অনুযায়ী। এবার সবগুলো পেরে গেলে একটা বোনাস পেয়ে যাবে। থাকলো কোনটা? এফ নাম্বারটা। তো এফ নাম্বারে কি বলছে? উইথ রেডি উইথ, উপস্থিত বুদ্ধিতে, হি সেড, সে বলল, দ্য স্টার ডিক্লেয়ার্স দ্যাট, দ্য স্টার্স ডিক্লেয়ার দ্যাট, তারকারা ঘোষণা দেয় যে, আই উইল ডাই, আমি মরে যাব, অনলি এ উইক বিফোর ইউর ডেথ, যে আপনার মরার ঠিক 1 সপ্তাহ পূর্বে। তার মানে কি, জ্যোতিষীকে এবার যদি রাজা মৃত্যুদণ্ড দিয়ে দেয়, 1 সপ্তাহ পরে রাজা মরে যাবে। আর রাজা যেহেতু জ্যোতিষীদের কথায় বিশ্বাস করে, তাহলে কি জ্যোতিষীদেরকে মৃত্যুদণ্ড দিবে জ্যোতিষীকে? কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে তুমি যদি বেসিক্যালি ইংরেজি শিখতে চাও এবং মাস্টার হতে চাও, তাহলে অবশ্যই আমাদের এইচএসসি নোটবুকটা কালেক্ট করে নাও। তাহলে কিন্তু তোমরা চমৎকার ভাবে ইংরেজি শিখতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা এই রিয়ারেন্সটাকে সলভ করব। দেখো, এই রিয়ারেন্সটি রাজশাহী বোর্ড 2019 সালে এসেছিল। তো তোমরা খুব ভালোভাবেই জানো যে একটি রিয়ারেন্সকে সলভ করতে হলে সর্বপ্রথম আগে তোমাকে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে গল্পটাকে বুঝে নিতে হবে। তো চলো আমরা সর্বপ্রথমে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে গল্পটাকে বুঝে নিই। দেখো এখানে কি বলছে? হি শোড, তিনি দেখিয়েছিলেন, এক্সট্রা অর্ডিনারি ক্রেডিট, এক্সট্রা অর্ডিনারি অসাধারণ, ক্রেডিট কৃতিত্ব, ইন এভরি এক্সামিনেশন, প্রত্যেক পরীক্ষায়, অফ দ্য স্কুল, স্কুলের। হি হ্যাজ মেড এ গ্রেট কন্ট্রিবিউশন, তিনি বিশাল একটি অবদান রেখেছেন, টু দ্য সায়েন্টিফিক রিসার্চ, বৈজ্ঞানিক গবেষণায়, অফ বাংলাদেশ, বাংলাদেশের। ডক্টর কুদরতে খুদা ওয়াজ বর্ন, ডক্টর কুদরতে খুদা জন্মগ্রহণ করেছিলেন, অন 8th মে, 8ই মে, ভিলেজ মারাগ্রা, মারাগ্রা গ্রামে, ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বীরভূম, বীরভূম জেলায়, ইন দ্য ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের, ইন 1900 AD, 1900 খ্রিস্টাব্দে, ইন 1925, 1925 সালে, গেটিং স্টার মার্কস, স্টার মার্কস পেয়ে, স্টার মার্কস মানে হচ্ছে ফার্স্ট ডিভিশনের চাইতেও বেশি, ঠিক আছে? 715 মার্কসকে মিনিমাম ওই সময়তে স্টার মার্কস ধরা হতো। হি ফার্স্ট, তিনি পাস করেছিলেন, এমএসসি ইন কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে মানে এমএসসি পাস করেছিলেন কেমিস্ট্রিতে, ফ্রম কলকাতা ভার্সিটি, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। হি ডাইড, তিনি মারা যান, অন 3rd নভেম্বর, 3রা নভেম্বর, ইন 1977, 1977 সালে। হিজ ফাদার, তার বাবা, হযরত শাহ আব্দুল মুকিল, ওয়াজ, ছিলেন, এ পাইয়াস ম্যান, একজন ধার্মিক ব্যক্তি। পাইয়াস মানে হচ্ছে ধার্মিক। ইন 1929, 1929 সালে, হি পাসড ডিএসসি, ডিএসসি মানে ডক্টরেট ইন সায়েন্স, ফ্রম ইম্পেরিয়াল কলেজ ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের ইম্পেরিয়াল কলেজ থেকে। এট দি এজ অফ 6 বছর বয়সে, হি ওয়াজ অ্যাডমিটেড, তাকে ভর্তি করা হয়েছিল, ইনটু এ ফুরকানিয়া মাদ্রাসা, একটা ফুরকানিয়া মাদ্রাসাতে। অ্যান্ড দেন, এবং তারপরে, হি ওয়াজ অ্যাডমিটেড, তাকে ভর্তি করা হয়েছিল,
into an English school, একটা ইংলিশ মিডিয়াম স্কুলে। He made a great plan, তিনি বিশাল পরিকল্পনা করেছিলেন, to give, দিতে, the new structure, নতুন অবকাঠামো, of education system, শিক্ষা ব্যবস্থার। In 1953, 1953 সালে, he was appointed, তাকে নিয়োগ দেওয়া হয়েছিল, চেয়ারম্যান অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ড, সেকেন্ডারি এডুকেশন বোর্ডের চেয়ারম্যান হিসাবে। সেকেন্ডারি মানে হচ্ছে এসএসসি, হাই স্কুল পর্যন্ত যেটা। হাউএভার, যে বিষয়টা আমি তোমাদেরকে এখন বলতে চাই, যে তোমরা যদি এভাবে ট্রান্সলেশন করে না পড়ো, তাহলে কখনোই তুমি তোমার ইংরেজিটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে না। ইট ইজ কোয়াইট ইম্পসিবল ফর ইউ টু টেক ইউর ইংলিশ টু দ্য নেক্সট লেভেল। বাট তুমি যদি এইভাবে ট্রান্সলেশন করে পড়তে থাকো, তাহলে উইদিন 40 ডেজ তুমি কিন্তু 40 দিনের মধ্যে তোমার ইংরেজিকে নেক্সট লেভেলে নিয়ে যেতে সক্ষম হবে। তো এর জন্য তোমার কাছে যদি এ ধরনের ট্রান্সলেশনের একটা বই থাকে, দেখো সেটা। আমরা কত সুন্দরভাবে ফ্রেজ ওয়াইজ তোমাদেরকে ট্রান্সলেশন করে দিয়েছি। তো এরকম ট্রান্সলেশনের যদি একটা বই থাকে তোমাদের কাছে, তাহলে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে নিজের লেভেলটাকে বৃদ্ধি করতে সক্ষম হবে। সো আমাদের এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই নোটবুক কালেক্ট করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো। ওকে, আমরা এখন অ্যান্সারটা করব, সিকোয়েন্স অনুযায়ী সাজাবো। তো এর জন্য সর্বপ্রথম আমরা আগে অ্যান্সারটা লিখে নিলাম। ওকে, তাহলে দেখো, এটা বলছি আমি যে যখন তোমরা কোনো একটা বায়োগ্রাফিকে অ্যারেঞ্জ করবে, বায়োগ্রাফি মানে কি জীবনী। তো যখন কোনো জীবনীকে অ্যারেঞ্জ করবে, তখন আগে প্রথমে কি দেখতে হবে, জন্মসাল দেওয়া আছে কি না, কারণ জন্মসালটা সিকোয়েন্স অনুযায়ী প্রথমে আসবে। সো অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স, সি নাম্বারটা দেখো, ডক্টর কুদরতে খুদা was born on 8 May village Maragra in the district of Birbhum in West Bengal in 1900 AD. So according to the sequence, আমরা কিন্তু সি নাম্বারটা পেয়ে গেলাম। সো আমরা প্রথমে সিকোয়েন্স অনুযায়ী সি নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে কি জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পরে দেখি যে আর কি কি ইনফরমেশন তার সম্পর্কে দেওয়া আছে। তো আমরা এফ নাম্বারটা দেখি। তো এফ নাম্বারে কি বলা হচ্ছে, তার বাবার সম্পর্কে একটা তথ্য দেওয়া আছে। তো তার বাবার সম্পর্কে যে তথ্যটা দেওয়া আছে সেটা কি, হিজ ফাদার হজরত শাহ আব্দুল মুকিত ওয়াজ এ পায়াস ম্যান। এফ নাম্বার হচ্ছে তার বাবা শাহ আব্দুল মুকিত একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। সো অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স আমরা এফ নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে এফ এর পরে আমরা কি দেখবো, এইচ নাম্বারটা দেখো। At the age of 6, 6 বছর বয়সে, he was admitted into a Furqaniya madrasa and then he was admitted into an English school. So এবার পরবর্তী সিকোয়েন্সটা আমাদের এইচ নাম্বারটা হয়ে গেল। ওকে, সো তারপরে তাকে 6 বছর বয়সে ফুরকানিয়া মাদ্রাসাতে ভর্তি করে দেওয়া হয়েছিল, আর এরপরে ফুরকানিয়া মাদ্রাসা থেকে নিয়ে গিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছিল। তো ইংলিশ মিডিয়াম স্কুলে গিয়ে সে কি করলো, এ নাম্বারে দেখো, হি শোড, তিনি দেখিয়েছিলেন, এক্সট্রাঅর্ডিনারি ক্রেডিট, অসাধারণ কৃতিত্ব, ইন এভরি এক্সামিনেশন অফ দ্য স্কুল, স্কুলের প্রত্যেকটা পরীক্ষায় সে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছিল। সো অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স এই নাম্বারটা চলে আসলো। ওকে, তারপরে কি হলো, তারপরে দেখো একটা সাল পাওয়া যাচ্ছে ডি নাম্বারে। ইন 1925, 1922 সালে, গেটিং স্টার মার্কস, হি পাসড এমএসসি ইন কেমিস্ট্রি ফ্রম কলকাতা ভার্সিটি। ভার্সিটি ইউনিভার্সিটির আরো একটা সমর্থক শব্দ, ঠিক আছে। ইউনিভার্সিটিতে যে ইয়ারটা বানানটা থাকে সেটা দেখবে এরকম বানান থাকে, UNIVERSITY, দিস ইজ ইউনিভার্সিটি। ওকে, বাট ভার্সিটি যখন লিখবে তখন তুমি এখানে লক্ষ্য রাখবে VAR, ভার্সিটি। ওকে, সো অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স আমরা ডি নাম্বারটা দিয়ে দিলাম। তো এরপরে দেখো, সে তো এমএসসি কমপ্লিট করলো, তো তারপরে কি হলো, জি নাম্বার দেখো, ইন 1929, 1929 সালে, হি ফার্স্ট DSc মানে ডক্টরেট ইন সায়েন্স ফ্রম ইম্পেরিয়াল কলেজ ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের ইম্পেরিয়াল কলেজ থেকে। সো অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স আমরা জি নাম্বারটা দিয়ে দিলাম। ফাইন, এরপরে সিকোয়েন্স আমরা দেখি। তো এত লেখাপড়া করলো, এত কিছু করলো, তো এরপরে কি হবে, in 1953, যে নাম্বারটা দেখো, in 1953, 1953 সালে, he was appointed, তাকে নিয়োগ দেওয়া হয়েছিল, চেয়ারম্যান অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ড, পাকিস্তান সরকার কর্তৃক মূলত তাকে নিয়োগ দেওয়া হয়েছিল চেয়ারম্যান হিসাবে এডুকেশন বোর্ডের। ওকে,
সো জে নাম্বার অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স। জে এর পরে দেখো তারপরে কি হলো, সে যখন নিয়োগ পাইলো তখন কি করলো, আই নাম্বার দেখো, হি মেড এ গ্রেট প্ল্যান, তিনি একটা বিশাল পরিকল্পনা করেছিলেন, টু গিভ দ্য নিউ স্ট্রাকচার অফ এডুকেশন, শিক্ষায় একটা নতুন স্ট্রাকচার নিয়ে আসার জন্য বা দেওয়ার জন্য। সো জে নাম্বার, এরপরে আই নাম্বারটা সিকোয়েন্স অনুযায়ী আমরা দিয়ে দিলাম। এরপরে কি আই নাম্বারের পরে কি বি নাম্বারটা দেখো, হি হ্যাজ মেড এ গ্রেট কন্ট্রিবিউশন, তিনি বিশাল অবদান রেখেছেন, টু দ্য সায়েন্টিফিক রিসার্চ অফ বাংলাদেশ, বাংলাদেশের বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে। সো আয়ের পরে বি নাম্বারটা আমরা দিয়ে দিলাম। এবার সিকোয়েন্স অনুযায়ী একটাই বাকি আছে, আর সেটা হচ্ছে ই নাম্বার। তো এই নাম্বারে কি বলছে, হি ডাইড অন 3rd November in 1977। সো সে 1977 সালের 3রা নভেম্বর মারা যায়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এইভাবে তুমি যদি প্র্যাকটিস করতে থাকো বা ইংরেজি পড়তে থাকো, আই গ্যারান্টিড, আমি নিশ্চয়তার সাথে বলছি, গ্যারান্টি দিচ্ছি যে তুমি ইন্টারমিডিয়েট লাইফে ইংরেজিতে এতটাই এক্সপার্ট হতে সক্ষম হবে যে তুমি বাকি জীবনে তুমি ইংরেজিটা তোমার জাস্ট লাইক মাদার টাং, মাতৃভাষার মতো হয়ে যাবে। অ্যান্ড দ্যাট ইজ মাই ড্রিম। আর এটাই মূলত আমার স্বপ্ন যে প্রত্যেকটি স্টুডেন্ট এইভাবে পড়ুক, পড়ে তারা নিজেদের যোগ্যতাটাকে, এক্সপার্টাইজটাকে এইভাবে সামনের দিকে নিয়ে যাক। সো এইভাবে ট্রান্সলেশন করা বইটা কালেক্ট করতে, অর্থাৎ আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কালেক্ট করতে তোমরা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা এই রিয়ারেন্সটিকে সলভ করব। তো এই রিয়ারেন্সটিকে সলভ করার জন্য আমরা যে পদ্ধতিটা ফলো করব সেই পদ্ধতিটার নাম হচ্ছে জিটিএম। জিটিএম একটি অ্যাক্রোনিম, এর ফুল ফর্ম হচ্ছে, জিটিএম এর যে ফুল ফর্ম সেটা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। তো গ্রামার ট্রান্সলেশন মেথডকে একটা ক্লাসিক্যাল মেথড অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং এন্ড অ্যাকুইজিশন বলা হয়। অর্থাৎ এই মেথডটাকে কোনো স্টুডেন্ট যদি ফলো করে, সে 100% ইংরেজিতে ফ্লুয়েন্সি গেইন করতে সক্ষম হবে। তো এই মেথডের সর্বোত্তম প্রক্রিয়া হচ্ছে ভেঙে 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 ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়া। তো চলো আমরা সর্বপ্রথমে আগে ভেঙে ভেঙে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়ে নিই। তো সেটা দেখো কিভাবে। ওয়ান ডে, একদিন, হি ওয়াজ, সে ছিল, ভেরি হাংরি, খুব ক্ষুধার্ত, দ্য গ্রেপস ওয়ার, গ্রেপ মানে হচ্ছে কি আঙ্গুর, আঙ্গুরগুলো ছিল, টু হাই, খুব উঁচুতে, ফর হিম টু রিচ, তার জন্য, পৌঁছানোর জন্য, মানে পৌঁছানোর জন্য খুব উঁচুতে ছিল। এগেইন এন্ড এগেইন, বারবার, হি জাম্পড, সে লাফ দিল। অ্যাট লাস্ট, অবশেষে, হি এন্টার্ড, সে প্রবেশ করেছিল, ইনটু এ ভাইনইয়ার্ড, একটি আঙ্গুরের বাগানে। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়। সো ওয়ান্স আপন এ টাইম মিন্স একদা এক সময়, দেয়ার লিভড, সেখানে বাস করত, এ ফক্স ইন এ ফরেস্ট, একটা জঙ্গলে একটা শিয়াল বাস করত। বাট ইচ টাইম, কিন্তু প্রত্যেকবার, হি ফেল্ড, সে ব্যর্থ হয়, টু রিচ, পৌঁছতে, দ্য গ্রাপস, আঙ্গুরের কাছে। অ্যাট লাস্ট, অবশেষে, বিং টায়ার্ড, ক্লান্ত হয়ে, হি ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গিয়েছিল। মাই স্টুডেন্টস, এটা খুব মনে রাখবে, গো অ্যাওয়ে মানে চলে যাওয়া। ওকে, সো গো এর পাস্ট ফর্ম কি, ওয়েন্ট, এজন্য হি ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গিয়েছিল। সেইং দ্যাট, এটা বলে যে, দ্য গ্রেপস ওয়ার সোয়ার, আঙ্গুর ফল টক ছিল। সোয়ার মিন্স টক। ওকে, আঙ্গুর ফল টক ছিল। হি টুক এ রান, সে একটা দৌড় দিল। অ্যান্ড জাম্পড, এবং লাফ দিল। টু রিচ, পৌঁছতে, দ্য বাউন্স অফ গ্রাপস, আঙ্গুরের থোকার কাছে পৌঁছতে। বাট, কিন্তু, কুড নট রিচ ইট, পৌঁছতে পারলো না। লাভ দিল, বাট পৌঁছতে পারলো না। হি সার্চড, সে সন্ধান করলো, ফুড, খাবার, এভরিওয়্যার, সব জায়গায়। বাট, কিন্তু, হি ডিড নট গেট, সে পেল না, এনি ফুড, কোনো খাবার। দেয়ার ওয়ার রাইপ গ্রেপস, সেখানে ছিল হচ্ছে পাকা পাকা আঙ্গুর, হ্যাঙ্গিং আপ, ঝুলন্ত অবস্থায়, অন দ্য ভাইন, আঙ্গুরের লতায় বা আঙ্গুরের গাছে। সো ডিয়ার স্টুডেন্টস, এইভাবে তোমাদেরকে কিন্তু চমৎকার ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করতে হবে, ভেঙে ভেঙে পড়তে হবে।
আর তোমরা যখন এইভাবে গ্রামার ট্রান্সলেশন মেথড ফলো করে ভেঙে ভেঙে স্টাডি করবে, then you can be able to take your English to the next level within a very short time. একেবারে অল্প সময়ের মধ্যে তুমি অনেক উন্নয়ন লাভ করতে সক্ষম হবে। সো এইভাবে ভেঙে ভেঙে ট্রান্সলেশন করে দেওয়া আছে আমাদের এইচএসসি নোটবুকের মধ্যে। তো যদি তোমরা আমাদের এইচএসসি নোটবুকটা কালেক্ট করে নাও, তাহলে সেক্ষেত্রে এভাবে ভেঙে ভেঙে ট্রান্সলেশন গুলো পাবে। আর আমাদের এইচএসসি নোটবুক কালেক্ট করতে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো। তো এখন আমরা কি করব, এটাকে সিকোয়েন্স অনুযায়ী অ্যারেঞ্জ করব। ঠিক আছে, তো আমরা সিকোয়েন্স অনুযায়ী অ্যারেঞ্জ করি। তো যেহেতু এটা একটা মোরাল স্টোরি, তো তোমরা জানো মোরাল স্টোরিকে সাজাইতে হলে কি করতে হবে। আমরা দেখবো একদা এক সময় এই ধরনের কোনো সেন্টেন্স আছে কিনা। সো ই নাম্বারটা দেখো, ই নাম্বারে কি বলছে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ফক্স ইন এ ফরেস্ট। একদা এক সময় একটা বনে একটা শিয়াল বাস করতো। সো অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স আমরা ই নাম্বারটা পেয়ে গেলাম। তো তারপরে কি এই নাম্বারটা দেখো, ওয়ান ডে একদিন হি ওয়াজ ভেরি হাংরি। শিয়াল খুবই খুবই ক্ষুধার্ত ছিল, চরমভাবে সে ক্ষুধার্ত ছিল। সো আমরা এই নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে দেখো তাহলে ক্ষুধার্ত থাকলে সে কি করবে, আই নাম্বারটা দেখো, হি সার্চড ফুড এভরিওয়্যার বাট হি ডিড নট গেট এনি ফুড। সে সব জায়গায় খাদ্য খুঁজলো কিন্তু কোথাও সে খাবার খুঁজে পেল না। সো আই নাম্বারের পরে যখন সে খাবার খুঁজে পেল না, তখন সে কি করলো, ডি নাম্বারটা দেখো, অ্যাট লাস্ট হি এন্টার্ড ইনটু এ ভাইনিয়ার্ড। অবশেষে সে একটি আঙ্গুর ক্ষেতে ঢুকলো। ভাইনিয়ার্ড মানে হচ্ছে আঙ্গুর ক্ষেত। ঠিক আছে, সো ডি নাম্বার দিয়ে দিলাম আমরা অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স। তো আঙ্গুর ক্ষেতে ঢোকার পরে সে কি দেখলো, সে দেখলো যে নাম্বারটা দেখো, দেয়ার ওয়ার রাইপ গ্রেপস, পাকা পাকা আঙ্গুর ছিল, হ্যাঙ্গিং আপ ঝুলে অন দ্য ভাইন, আঙ্গুরের গাছে। আঙ্গুরের গাছে পাকা পাকা আঙ্গুর ঝুলে ছিল। সো আমরা যে নাম্বারটা দিয়ে দিলাম অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স। এরপরে যখন সে আঙ্গুর দেখলো তখন তার তো খেতে মনে চাইবে, যেহেতু সে ক্ষুধার্ত ছিল। কিন্তু প্রবলেমটা কি ছিল, বি নাম্বারটা দেখো, দ্য গ্রেপস ওয়ার টু হাই ফর হিম টু রিচ। মানে আঙ্গুরগুলো অনেক উঁচুতে ছিল, সে আঙ্গুরগুলোর কাছে পৌঁছানোর জন্য মানে সে হাতে পাচ্ছিল, আঙ্গুরগুলো হাতে পাচ্ছিল না। ওকে, সো অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স আমরা বি নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে সে আঙ্গুর পাড়ার জন্য কি করলো, সি নাম্বারটা দেখো, এগেন এন্ড এগেন হি জাম্পড। সে বারবার লাফ দিতে শুরু করলো আঙ্গুর পেড়ে খাওয়ার জন্য। ওকে, ঠিক আছে, তো সি নাম্বার দিয়ে দিলাম। তো বারবার জাম্প করার পরে কি হচ্ছে, এবার এফ নাম্বারটা দেখো, বাট ইচ টাইম, কিন্তু প্রত্যেকবার, হি ফেল টু রিচ দ্য গ্রেপস, সে আঙ্গুরের কাছে পৌঁছতে ব্যর্থ হয়ে গেল। সো অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স আমরা এফ নাম্বারটা দিয়ে দিলাম। তো শেষবার তো একবার চেষ্টা করবে, তাই না, একটা শেষ চেষ্টা, লাস্ট ট্রাই, এটা তো করা উচিত। এই জন্য এইচ নাম্বারটা দেখো, হি টুক এ রান অ্যান্ড জাম্প টু রিচ দ্য বাঞ্চ অফ গ্রাপস বাট কুড নট রিচ ইট। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে হি টুক এ রান, এই রানটা কোন পার্ট অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আর এইটা তুমি যদি বলতে পারো তাহলে বোঝা গেল তুমি অ্যাডমিশনে একটা স্টেজ অ্যাডভান্স হয়ে আছো। ঠিক আছে, সো আমরা সিকোয়েন্স অনুযায়ী এইচ নাম্বারটা দিয়ে দিলাম। তো এইচ এর পরে আর একটাই বাকি থাকে, আর সেটা কি, অ্যাট লাস্ট, অবশেষে, বিং টায়ার্ড, ক্লান্ত হয়ে, হি ওয়েন্ট অ্যাওয়ে সেইং দ্যাট দ্য গ্রেপস ওয়্যার সোর, আঙ্গুর ফল টক ছিল। সো এরকম ভাবে বুঝে তুমি তখনই সলভ করতে পারবে এনি কাইন্ড অফ রিয়ারেন্স অর এনিথিং এলস, হোয়াট এভার ইউ স্টাডি, তুমি যা পড়বে, যদি জিটিএম গ্রামার ট্রান্সলেশন মেথডটাকে ফলো করে স্টাডি করো, তাহলে 100% তুমি তোমার ইংরেজিটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে সক্ষম হবে। আর এর জন্য আমাদের এইচএসসি নোটবুক খুবই তোমাদের সাহায্য করবে, কারণ আমরা আমাদের এইচএসসি নোটবুকে ভেঙে ভেঙে ফ্রেজ ওয়াইজ, ওয়ার্ড ওয়াইজ ট্রান্সলেশন করে সবকিছু দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ।